ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম ঢাকা এফএম 90.4 এ আমাদের নিয়মিত আয়োজন ভালোবাসার বাংলাদেশে। এই যে ভালোবাসার মহা আসর যেখানে বসে আসলে এই ভালোবাসার বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক শ্রদ্ধার সাথে অনেক ভালো লাগার সাথে তাকে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 ভালোবাসার বাংলাদেশে। জি গুরু, থ্যাঙ্কস। আসলে আমিও অনেক খুশি যে আমি খুব ইচ্ছা ছিল আপনাকে দেখার, কিন্তু আমার সেই শারীরিক শক্তি বা দৃষ্টি প্রতিবন্ধী সত্ত্বে আপনাকে দেখতে পাচ্ছি না খুবই। তবে চেষ্টা করছি আমার মনের চোখ দিয়ে যেন আপনাকে দেখতে পারি, সেটা ছাড়া গুরু আসলে আমার আর কোনো অপশন নেই। কারণ জীবনে তো গুরু, আমি কোথা থেকে শুরু করলে ভালো হয় যদি আপনি একটু বলতেন, কারণ আমি একটু নার্ভাস ফিল করছি। আর হচ্ছে কি আমার কথাটা অল্প একটু আটকে আটকে আসে, তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নো প্রবলেম। কারণ আমি তেমন ভাবে চেয়েছিলাম আজকে। এটাই মানুষ ভালোবাসা অনেক। কারণ গুরু, আমি যেহেতু আমাকে দেখতে পাই না, তাই আমি কোনো মানে আমার সেভাবে আমি স্যাম্পল থাকতে পছন্দ করি, কিন্তু আমার জিনিসটা আমি দেখতে পাচ্ছি না। তো চেষ্টা করি যে সবাই যেন আমি স্যাম্পলে থাকি, যেন, কারণ আমার সে কপাল করে আসেনি, সবাই তো সব রকম হয় না। প্রতিটা মানুষই ডিফারেন্ট, প্রতিটা মানুষ আলাদা হয় তার মতো। আমার নাম হচ্ছে ওমর ফারুক। ডাকলাম কি ফারুক না ওমর? ওমর সবাই ডাকে। ওমর ডাকে। বাবজান বস, আমি নিয়ে যাই। জি, সমস্যা নেই। বেটার। এই যে মাইক্রোফোন, এখন কথা বলা শুরু হবে। শুনি তোমার জীবনের কথা শুনলাম তো, যে 1 বছর বয়সে ডাক্তারের ভুল ট্রিটমেন্টের কারণে চোখের জ্যোতি চলে যায়। তারপর হ্যাঁ গুরু, যদি ছোটবেলা একটু করে বলতে চাই তাহলে হচ্ছে কি গুরু, আমার আব্বুর হচ্ছে 2 সংসার ছিল, তো আমি হচ্ছে 3য় সংসার। তো আমার প্রথম সংসার হচ্ছে আমাদের আব্বুর মানে যারা বিয়ে করেছিলেন, তো উনি 5 মেয়ে ছিল, কোনো ছেলে হচ্ছিল না, তাই হয়তো বা উনি বিয়ে করেছিল যে একটা ছেলের জন্য। তো আমার আব্বুর অনেক জায়গা সম্পত্তি ছিল মোটামুটি ভালোই। তো আমি হচ্ছে তখন সৎমার কাছে থাকতাম। যখন আমার চোখটা সমস্যা হয়েছিল, কারণ আব্বু আম্মার সাথে ঝামেলা করে, তখন আমার কাছ থেকে আমাকে নিয়ে আসছিল আমার আম্মুর কাছ থেকে আর কি। তখন আর কি আমি সৎমার কাছে ছিলাম, তাই হয়তো আমার সেভাবে আমার আম্মু থাকলে আমাকে যতটা টেক কেয়ার করতো হয়তো বা সেভাবে টেক কেয়ার করা হয়নি, বা সব মিলিয়ে আর কি গুলো যেটা কপালে ছিল আসলে সেটাই হয়েছে। তো এটা নিয়ে আমি কখনোই কমপ্লেন ছিল না, আমার এখনো নেই, যার কারণ সেভাবেই ভালো আছে হয়তো, এটাই আমার জীবন ছিল। সো এটা নিয়ে যেমন একটা করে সমস্যা ছিল না আমার। তোমার পড়ালেখা কতদূর হয়েছে? না গুরু, পড়ালেখা করিনি, কারণ যেহেতু আমি চোখে দেখতে পাই না। তো আমার আব্বু আম্মু ভাবতো যে আমি একটা নিউ জায়গায় যাব, সেখানে আমার কোনো সমস্যা হবে, পাশে অনেক বিষয়ে চিন্তা করে আমাকে স্কুলে দেয় না। যদি আজকে স্কুলে পড়তাম তাহলে আমার জীবনটা হয়তো বেল পদ্ধতি মনে হয় বলে না? হ্যাঁ, বেল পদ্ধতিতে পড়াশোনা করা হয়, বা এখন তো যারা ওই যে ব্লাইন্ড পার্সন তারা ভালো চাকরি করছে, অনেক কিছু করছে গুরু। মানে চোখ আছে এটা কোনো সমস্যাই না, কারণ পিছিয়ে নাই, তারা অনেকটা এগিয়ে গেছে, কিন্তু আমি তাদের কাছে দেওয়া হয়নি আমাকে। আমার নো প্রবলেম। তারপরে বয়স বাড়তে থাকলো, কোনো কাজের মধ্যে ঢুকেছিলে তুমি? না গুরু, আমি আজ কোনো কাজ করিনি ভাই, এরকম কোনো কাজ করার মতো কোনো এক্সপেরিমেন্ট নেই আমার। কারণ আব্বু আম্মু আমাকে সেরকম ভাবে কোনো কাজ করতে দেয় নাই, একা চলতে দেয় নাই। কারণ যদি কোনো সমস্যা হয়, কারণ একটা মাত্র ছেলে ছিলাম, তো তাই একটু টেক কেয়ার বেশি। তার মানে 2 সংসার তোমার বাবার? জি জি। প্রথম সংসারে কয়টা বোন ছিল? 5 বোন, পরে 1 ছেলে হয়েছে ওই সংসারে। এটা পরবর্তীতে, তখন পর্যন্ত 5 বোন। হ্যাঁ, তারপরেও ভাবছিল যে নতুন বিয়ে করলে মনে হয় ছেলের মুখ দেখতে পাবে। যদিও এক্স আর ওয়াই এর যে ক্যালকুলেশন, ইট ডিপেন্ডস অন অ্যাকচুয়ালি মেল, ছেলেদের উপর নির্ভর করে। সেই বোধ মনে হয় তার মধ্যে ছিল না, যে ডেলিভারি কি দিচ্ছে এটা ডিপেন্ড করতেছে ছেলের মধ্যে, যে সে এক্স নাকি ওয়াই ক্রোমোজোম দিচ্ছে তার উপর ডিপেন্ড করে। এক্স এন্ড ওয়াই মানে ছেলে, ওয়াই মানে মেয়ে, নাকি ভুল বললাম? হোয়াটএভার, এরকমই কিছু। সো ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ছেলেদের উপরে, মেয়েদের উপরে কোনো কিছুই থাকে না। সায়েন্স এই কথা বলছে। তো যাই হোক, তারপরে সে বিয়ে করে, এবং বিয়ে করার পরে সেকেন্ড যে সংসার, সেখানে প্রথম যে সন্তান তুমি। জি জি গুরু। ওকে অমর, তুমি ছেলে হিসেবে জন্ম নাও? না গুরু, সরি, এখানে একটু ভুল ছিল। প্রথম হচ্ছে আমার একটা মানে ভাই হয়েছিল, তো ও নিয়ে হচ্ছে আবার একটু অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সেটা আমার কোন বয়সে?
সেটা করে আমি সঠিক বলতে পারছি না, সেটা আমার যাই হোক, প্রথম যে সন্তান জন্ম নেয় সেটি অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপরে তুমি হ্যাঁ। কিন্তু 1 বছরের মাথায় জি, জি। তোমার চোখের যে সমস্যা হয়, চোখ উঠা এটা একটা নরমাল অসুখ, হ্যাঁ। ডাক্তারের অসম্ভব রকমের ক্যারিজম্যাটিক পাওয়ারে তোমাকে অন্ধ হিসাবে এই 26 বছর কাটাতে হয়। না গরু, আমি এটাই জানি যে ডাক্তারের ভুল ট্রিটমেন্ট হয়েছিল, কিন্তু এছাড়া গরুজি মানে আদার্স অন্য কোনো আছে কিনা সেটা কিন্তু আমি তোমার জানি বাবা মা না। তোমাকে সবসময় টেক কেয়ার করে রাখে, হ্যাঁ, হ্যাঁ। কোনো কাজের মধ্যে ঢুকতে দেয়নি, লেখাপড়ার মধ্যেও যাইতে না, দেয়নি। যেতে দেয়নি। ওকে, তারপরে তোমার জীবনে কোনো ভালোবাসার মানুষ বা কোনো কিছু আসে কিনা? হ্যাঁ গরু, কিভাবে? তো গরু আমি তো তখন হচ্ছে মানে ফোন ইউজ করতাম না, কারণ শীতল ওমর কি জীবনে কিছুই দেখোনি, রাইট? না গরু, আমার জীবনটা কিছু দেখা না, কারণ কোনো স্মৃতি নাই, না গরু, এক বছর বয়সে গরু কি বা দেখা যায়, হয়তো কোনো কিছু মিনিমাম কোনো স্মৃতি নাই, স্মৃতি নেই। একটা সেকেন্ডের জন্য কোনো চোখ কোনোদিন বিট্রে করে বলেনি যে তোকে দেখাই দিলাম না, এটাকে গাছ বলে, এটাকে পানি বলে, এটাকে বাতাস বলে, কোনো কিছু দেখার সুযোগ কখনো হয়নি। না গরু, সবই প্লাইন। তো বাতাস তো দেখাই যায় না, যাই হোক কোনো কিছু দেখার সুযোগ হয়নি। না গো, জাস্ট এই যে এখন যে এটা জ্বলছে সামনে, যে এটা আলো, আলোটা জ্বলছে গরু, সেটাই দেখছি, হয়তো আলোর কালারটা আই গেস সাদা হবে, হয়তো এতটুকু বলতে পারছি আর কি। আলোর কালারটা সাদা হবে। হয়তো। আমাদের দিকে একটু টার্ন করতে যান, কোনো কিছু কি খেয়াল করতে পারছিস? কোনো কিছু দেখা যাচ্ছে? না না গরু, কোনো কিছুই না। না গরু। তারপরে এইভাবে জীবন চলতে থাকলো। হ্যাঁ গরু। দেন হ্যাঁ গরু, তখন হচ্ছে আমার আব্বু আম্মু মোটামুটি যেহেতু 2 সংসার, তো আমি সেই সংসারে থাকা হয়নি, তো আমরা আলাদাই থাকতাম। তো হচ্ছে 2010 সাল ঢাকায় আসলাম আম্মুর সাথে। আম্মু কাজ করতো আর আমি ঢাকায় থাকতাম। তখন হচ্ছে একটা রেডিও ছিল, তখন গরু সেখান থেকে আপনাদের প্রোগ্রামটা আর কি আমার শোনা হয়। কত বছর আগে? সেটা 2010 সালের দিকে হবে, যে ঢাকা রেডিও হ্যাঁ, অন্য একটা চ্যানেল, অন্য একটা চ্যানেলে ছিল। হ্যাঁ, তখন থেকে গরু যেখানে ছিল, মেঘলা আপু ছিল, আপনি ছিলেন আরো। কত ভালোবাসা। মেঘলা শুনে থাক, তোর হাসির সাক্ষী কত মানুষ। যে মানুষটি জ্ঞান হওয়ার পর থেকে 26 বছর কিছু দেখেনি, তোর হাসির সাক্ষী সে মানুষটি। আমি বলতাম এভাবে 1 2 3 গো মেঘলা, ও হাসতে এই টাইপের একটা হাসি দিত, রাইট? ওকে, তখন থেকে আর কি শুনতাম। তো গরু একটা সময় কত কিছু সাক্ষী আমাদের জীবন। আমরা তো এত ছোট না তাহলে। ওকে, পুরো আমি ছোট। শান্ত হচ্ছে। আর গরু, আমি একটা কথা মাঝখানে বলতে চাই, যে আমার কিছু ফ্রেন্ডের জন্য আমি এখানে আসতে পারছি, তো গরু আমি তাদের নামগুলো কি বলতে পারি? শুনি। যেমন ওই যে হৃদয় এখন শুনছে, হৃদয়, সাদ্দাম, শরীফ, মেঘলা, আর হচ্ছে রিমন, আবু বকর, রাজু ভাইয়া, যিনি আমার জীবনের একটা অন্যতম পার্ট, যিনি আমার সবটাতেই মোটামুটি জড়িয়ে আছে কম বেশি। হৃদয়, সাদ্দাম, শরীফ, রিমন, রাজু, মেঘলা, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। এই তো, এগুলোই তো নাম। না গরু, আরো অনেক ফ্রেন্ডস আছে, হয়তো তাদের নামগুলো এখন ওকে, বলবো। হ্যাঁ, ঠিক আছে, আমরা মূল গল্পে জি যাই জি, তাহলে। হ্যাঁ জি জি। তো গরু, আমি হচ্ছে মানে একদম মূল গল্পে চলে যাচ্ছি। তো আমি একটা সার্ভিস ইউজ করতাম এয়ারটেলে, যেটা গরু আমার সময় কাটতো না সেভাবে। আড্ডাবাই টাইপের। হ্যাঁ, আড্ডাবাজি নামে একটা সার্ভিস ইউজ করতাম তখন। এটা কমন পড়ে আমাদের প্রায়। এয়ারটেল দারুণ একটা এশন তৈরি হ্যাঁ করছিল। গরু, সেখানে হচ্ছে তখন 2000 মেবি গরু, আমি আড্ডাতে আসছি হচ্ছে 2014 দিকেই। প্লিজ শেয়ার করো। হ্যাঁ, তো গরু, জীবনের এই ক্যারিজমা, জীবনের এত এত বৈচিত্র্যতা কেউ কখনো দেখবে না। হ্যাঁ গরু, বাংলা, আমার মনে হয় যে পৃথিবীর কোন চ্যানেলে এই ধরনের কাহিনী হয়। প্লিজ শেয়ার করো। তো গরু, আমি হচ্ছে 2014 সালে, আমি হচ্ছে গরু দিন ক্রিকেট লাভার্স। আমি হচ্ছে বাংলাদেশের মোটামুটি সমস্ত খেলা, দেশের সেরা ক্রিকেটার আমার কাছে গরু সাকিব আল হাসান। অ্যাবসলিউটলি। আর বিদেশে? বিদেশে বলতে গেলে গরু ভালো লাগে, যেমন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কিরণ পোলার্ড ছিল, আন্ডে রাসেল, মোটামুটি গরু বেন স্টোকস, জস বাটলার, স্টোকস, জন বাটলার। তার মানে তুমি যারা পিঞ্চ হিটার, হ্যাঁ, যারা ওভার দ্য বাউন্ডারি ছক্কা মারতে পারে, তাদের ভালোবাসা বেশি। জি জি। ওকে, তারপর আফ্রিদি কেন না? আফ্রিদি তো গরু মানে এটা আমার বয়সে সেভাবে আফ্রিদি খেলাটা আমার ও আচ্ছা, তখন দেখার সুযোগ feel কম করা হয়েছে। হয়নি, হ্যাঁ। ওকে, গেল কেন না? হ্যাঁ গরু, গেলকেও ভালো লাগে, গেল, Okay, ডিভিলিয়ার্স, ফারুক, তারপর? আছে অনেক প্লেয়ার। হ্যাঁ, তখন গরু আমি হচ্ছে খেলা নিয়ে খুব ভালোবাসতাম। তো ফার্স্ট টাইম হচ্ছে বাঙ্গালিংসিম একটা সার্ভিস ছিল 4-8,
তো এখানে হচ্ছে খেলা নিয়ে লাইভ কমেন্ট্রি করতো আর স্কোর আপডেট দিত, যেহেতু গরু আমি চোখে দেখতে পাই না, সো আমার জন্য তো মানে টাচ ফোনে সেভাবে খেলার স্কোর গুলো দেখা সম্ভব ছিল না। তো আমি একটা এরকম সার্ভিস খুঁজছিলাম যেখানে আসলে খেলাগুলো শুনতে পারবো। তো সেখান থেকে আর কি শোনা, তো সেখানে একদিন হঠাৎ করেই একটা অপশন সিলেক্ট করা, তখন এখানে বললো যে হাই ভয়েস চ্যাটে স্বাগতম। অপশন কিভাবে সিলেক্ট করলে মানে তুমি? এখানে তুমি তো চোখে একদম কিছু দেখো হ্যাঁ না। গরু মানে এখানে দুজি গরু আমি কি করে কল করে দেখাতে পারবো? মানে চাইলে কল করতে পারো? না গরু আমি যদি বলি যে আমার নাম্বার এইটা, কল করো, করতে পারবে? হ্যাঁ গরু আপনি বলছেন আমি কল করতে পারবো। করো তো দেখি, আমি একটু দেখতে চাই। আমি এই ফাঁকে একদম। সেভ করি আর সরাসরি গল্পে চলে একদম যাই। মেইন গল্পে আমরা চলে যাব একটু তাড়াতাড়ি, ঠিক আছে? জি জি হ্যাঁ গরু, এটা হচ্ছে 2016 সাল 12ই জানুয়ারি, মেবি রাত 11:35 থেকে 11:45 এই টাইমটার ভিতরেই হবে। তখন হচ্ছে আমি আর হচ্ছে একটা মেয়ে ছিল কুমিল্লা থেকে, তামান্না। তো আমি আর তামান্না কথা বলছি, আর হচ্ছে গুরু এখানে আমার একটা ভয়েস রেকর্ড ছিল, আমার রেকর্ডটা টবে ছিল। তো আমার গুরু আমার মনে দিন গেছে গুরু যে প্রতিদিন 4-5 করে কল আসতো। তো গুরু আমার রেকর্ডটা যেটা ছিল আমি সেটা বলছি, আশা করছি হয়তো অনেকে শুনলে চিনতে পারে। কেন নয় কথা বলা, কিসের জন্য এড়িয়ে চলা, আমি কি তা জানি, কথা বলবে না একটুখানি, কথা বললে কিসের ক্ষতি, থেমে যায় কি সব কাজের গতি, কথা বললে হব আমি ধন্য, কথা যে বলবো ভালো লাগারই জন্য। হ্যালো ফ্রেন্ডস, আমি এমডি আলামিন আছি তোমাদেরই সাথে কিশোরগঞ্জ থেকে। এটা কি রিংটোন ছিল? না গুরু, এটা আমার নাম ছিল, কারণ গুরু আমি ভাবতাম কি যে আমার নিজের নামটা গুরু বারবার বলতে ভালো লাগে না। আরেকবার শুনি তো। কেন নয় কথা বলা, কিসের জন্য এড়িয়ে চলা, আমি কি তা জানি, কথা বলবে না একটুখানি, কথা বললে কিসের ক্ষতি, থেমে যায় কি সব কাজের গতি, কথা বললে হব আমি ধন্য, কথা যে বলবো ভালো লাগারই জন্য। হ্যালো ফ্রেন্ডস, আমি এমডি আলামিন আছি শুধুমাত্র তোমাদের জন্য। এরকম ইনোসেন্সি। তারপর ফারুক তো গরু মানে মেবি এতটুকু মানে খুব কল আসতো, 3-4 করে কল আসতো। তো এখানে আমরা হচ্ছে বেশ মানে 3 থেকে 4টা ফ্রেন্ড ছিলাম, যারা আমরা হচ্ছে সবসময় ওই যে গ্রুপ কলে দিতাম। আমি আর এই যে হচ্ছে ওই যে রাজু ভাই, যিনি এই মুহূর্তে আমাদেরকে শুনছে, সুজন ভাই ছিল, হারুন ভাই ছিল, আর বেশ কিছু ফ্রেন্ড ছিল তখন। তো তখন গরু হচ্ছে আমি তামান্নার সাথে কথা বলছি যেখানে ছিলাম। আচ্ছা, নামের ব্যাপারটা ক্লিয়ার করা আছে কিনা? হ্যাঁ ওকে, তারপর তো গরু তখন হচ্ছে কথা বলেছি। তো তখন একটা মেয়ে আমাকে কল দেয় 11:35 থেকে 45। তো গরু যেহেতু আমি একটু এখানে বললাম যে এখানে হচ্ছে নিকনেম আমার নামটা যেহেতু আলামিন দেওয়া আছে, তো এখানে আমাকে একজন কল দেন। তো আমি বলছি হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? তো বলে যে আমি প্রিয়া বলছি কুমিল্লা থেকে। আমি বললাম আচ্ছা জি আপু বলেন। তো আমি কলটা কনফারেন্স করে দিলাম। তো ওই মেয়ে ছিল যে বললো যে হ্যাঁ ভাইয়া মানে কি ব্যাপার এত রাত্রে এত মেয়েদের সাথে কিসের কথা বলেন? হ্যাঁ মানে আপনার কি? আমি বলছি আমি কথা বলছি, তো আপনার সমস্যা কোথায়? আমার যেটা ভালো লাগে, আমার লাইফ আমার যেটা মনে হয় সেটাই করবো, তাই না? তো দেখলাম যে ওরা 2টা মেয়ে ঝগড়া শুরু করে দিল। তো ওই মেয়েটা লাইনটা কেটে দিল। আমার না যার কথা বলছি কুমিল্লা 14 ছিল। তো তখন প্রিয়ার সাথে আমার কথা বললো ওই দিন। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এখানে কথা বললে কারো কন্ট্যাক্ট নাম্বারটা পাবলিশ হয় না, মানে নাম্বার প্রকাশ করা ছাড়াই আর কি কথা বলা যায়। মানে একটা কোড, শর্ট কোড একটা আইডি নাম্বার দেওয়া হয়। আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, তো যখন আমাদের ভিতরে কন্ট্যাক্ট নাম্বার নেওয়া দেওয়া হলো, তো ওনার আমি দিলাম, কারণ করে যেহেতু শান্ত বয়সটা কম ছিল, হালকা একটু ভালো লাগা ছিল, 4টা মেয়ে এত সুন্দর একটা বয়স কোয়ালিটি, সেটি কথা বলি ভালো লাগবে হয়তো। কারণ সবাই তো চাই যে একটা আমাদের লাইনে 4-5টা মেয়ে থাকবে, সবাই মিলে আড্ডা দেব, মজা করবো। তো সেই হিসাবেই নাম্বারটা নেওয়া। তো সেখান থেকে আর কি কথা বলা, অল্প অল্প করে চিনা জানা বোঝা। তো ওগুলো মেবি আমাদের 1 সপ্তাহের মতো কথা হয়। তো ও আমাকে বলে যে ও আমাকে ভালো লাগে। তো আমি বলি ভালো তো একটা মানুষকে লাগতেই পারে, মানুষকে তো মানুষ ভালো লাগে, যেমন করে আমার আপনাকে ভালো লাগে, তাই না? তো আমি বলছি হ্যাঁ সমস্যা নেই, ভালো তো লাগতে পারে, কি বিষয় মানে কোন হিসাবে ভালো লাগে? তো বললো যে
যদি কিছু মানে সে বললো যে হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি বা আমি তোমার সাথে প্রেম করতে চাই, Straight? তোমার লাইফ, হ্যাঁ কি নাম মেয়েটার? প্রিয়া। চারটার মধ্যে ওইটাই প্রিয়া। জি। তো আমি এমন কি বললাম, শোনাইছো তুমি ফারুক যে ভালোবাসার কথা আসলো এরকম কবিতা ওই যে যেরকম বলছিলেন টাইপের কিছু একটা? না গুরু, তো কারণ গুরুজি তো আমার একটা সমস্যা ছিল গুরু, তো আমি সে জানতো? না গুরু, তো তখন অব্দি জানতো না। এক সপ্তাহ কথা বলা হয়েছে, কারণ গুরু আমি কি ভাবতাম কি জানেন, মানে এখানে গুরু জাস্ট টাইম পাস করবো, জাস্ট কথা বলবো, তাহলে গুরু মানে সবাইকে যে আমার বিষয়টা বলতে হবে এটা আমার কাছে জরুরি মানে আপনি না। তখনো পর্যন্ত শিওর Of course, ছিলেন না of আর কি। course জরুরি না, সবাইকে এই জন্য বলতে হবে বলা জরুরি হয়নি না। গুরু, যদি এটা আমার ভুল হয়ে থাকে তাহলে ভুল আমি। অবশ্যই জরুরি না, সবই বলতে হ্যাঁ, হবে। এবার আমি সেটা- অনেকে অনেক কিছু হাইড করে। হ্যাঁ গুরু, তাই আমি এটাও হাইড করেছিলাম। তো যখন উনি বললো যে উনি আমাকে ভালো লাগে আমার সাথে থাক, তো গুরু আমি তখন বললাম যে আমার তো জীবনটা সবার মতো নয়, অন্যরকম একটা জীবন, তো আমি মনে করি না যে আমার মতো মানুষকে কারো ভালো লাগতে পারে, বা আমি কখনো সেই স্বপ্নটা দেখি না। কারণ গুরু আমি তখনই স্বপ্ন দেখবো যখন আমি তার যোগ্য হতে পারবো গুরু। তো গুরু আমি দেখতে পাই না, তো আমাকে কেউ ভালোবাসতে পারে, কি আমার পাশে থাকতে পারে গুরু, সেটা অব্দি করে আমি তখন রিয়েলাইজ করি নাই। আমার কথা হচ্ছে নিজে করে আমি সারাদিন বাসায় থাকি, কোনো কাজ কাম নেই, জাস্ট এখানে একটু আড্ডা দিই, টাইম পাস করি, মজা করি, এটাই গুরু আমার ছিল একটা মেইন কথা। এখানে তো হাইড করার কিছু নেই। তারপর তো উনি বলছে যে না, আমার সাথে বলছে যে হ্যাঁ উনি আমার সম্বন্ধে সবটা জানতে চাই বা সমস্যা নেই। তো আমি ওনাকে আমার সম্বন্ধে সবটাই বলি। তখন ও বলে যে সমস্যার কথাই, তুমি তো চোখেই দেখতে পাও না, তো তুমি দেখতে পাও না তো কি হয়েছে, আমি তো চোখে দেখতে পাই। কে বলে? প্রিয়া? জি জি, যে আমার চোখ দিয়ে তুমি দেখবে। হ্যাঁ, হ্যাঁ, সিনেমাতে দেখি বা নাটকে নোবেলে থাকে, হ্যাঁ, এভাবে বলছিল। জি জি, আমার চোখ দিয়ে তুমি তুমি দেখবে। দেখবে, কারণ ভালোবাসাটা চোখ দেখা হয় না, যদি তার মনটার সাথে মনটা মিলে যায় আরে তাহলে- এই ভালোবাসা আছে এখনো? নেই কারো। তারপর তো তো গুরু যেটা বললাম, তো আমারও একটু ভালো লাগা ছিল। আমি সবটা বলার পরে ঠিক আছে, ও কন্টিনিউ করতে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমিও কন্টিনিউ করছি। তো এইভাবে সময় কাটছে, সম্পর্কটা গভীর হচ্ছে আমাদের। প্রতিদিন মনে করেন 22 ঘন্টা 23 ঘন্টা কথা হচ্ছে। কি? হ্যাঁ গুরু, আরে পাগল, তোমার ইনফরমেশনের জন্য জানি আর কি 24 না, ঘন্টা না। দিন হয়। হ্যাঁ গুরু আমি জানি 24 ঘন্টা দিন হয়। আর গুরু আমি কালকে যখন, তার মধ্যে 23 ঘন্টা কথা বলতে তোমরা? হ্যাঁ গুরু, হাগু মুতু, খাওয়া দাওয়া, ঘুম? না গুরু, কল থাকতো, আমাদের লাইন থাকতো, আমরা খাওয়া দাওয়া করতাম, আমরা খাওয়া দাওয়ার অবস্থায় কথা বলা হতো, আর গোসল করা তারপর কলটা থাকতো। মানে ওর কথা হচ্ছে কল কাটা যাবে না, আমার ফোনে যতক্ষণ চার্জ থাকবে। গুরু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওই সময়ের প্রেমটা আসলে এমনই হতো, মানে আর গুরু না, আমি তো পারভার্টেড আদমি, না, আর গুরু- গোসল করার সময় যে আওয়াজটা পাবো সেটা দিয়ে তো আমি ফিলে চলে যাবো না, 3 আর দিনের গুরু জন্য। মূলত গুরু না, আমি আমার কথা ভাবতেছি, হ্যাঁ, আমি ফারুককে নিয়ে চিন্তা করছি না। আর গুরু আমি বুঝতে পেরেছি। সবাইকে একটা কথা ক্লিয়ার করছি, হ্যাঁ সবাই গোসলের আওয়াজ যখন ছলাক করে যাবে, এখন পানিটা কোন পার্টিকুলার অর্গানকে ফেস করে যাচ্ছে ওই ফিলে চলে যাবো আমি। আচ্ছা গুরু আমরা গল্পে যাই। ওকে, তারপর? তো গুরু আমি সবাইকে ক্লিয়ার করছি যে সবাই হয়তো বা বলতে পারে যে তো আমি দেখতে পাই না, তাহলে আমার এতটা টাকা কোত্থেকে আসে যে এতটা টাইম কথা বলা। আসলে এখানে তো কথা বলতাম এই কোডেই, তাই সেভাবে কোনো টাকা লাগতো না, মানে 1 টাকা দিয়ে পুরো 1 মাস কথা বলা যেত, একদম বুঝতে পেরেছি। আনলিমিটেড। এই সার্ভিস কি চালু আছে নি এখনো? এখন গুরু এটা নেই, এখন না, অন্য থাকলে আমি একটা রাতে আছে। chance নিতাম। অন্য একটা ওকে, আছে। তারপর? আপনাকে চাচ্ছেন দিন নিতে পারেন আর ওকে, করে তারপর? দেবো। তারপর তো গুরু সেখান থেকে আর কি মানে ফ্রি তো, তাই আর কি কথা বলা। তো মেবি 1 সপ্তাহ হয়ে গেছে কথা বলা, তো সবকিছু গুরু আমাদের ভিতরে শেয়ার করা, সব শেষ চলছে খুব ভালোই। এই ঝগড়া, এই আবার সবকিছু ইস ওকে, নো প্রবলেম। তো গুরু তখন হচ্ছে আমাদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি গভীর দিকে চলে যায়। তো মেবি ও আমার প্রতি অনেকটা উইক হয়ে পড়ে, তো আমিও তার প্রতি মোটামুটি উইক হয়ে পড়ি, কারণ ও আমাকে ইমোশনালি অনেকটাই ব্রেকমিল করতো। তার মাঝখানে গুরু আমার আম্মু হচ্ছে আমার জন্য মেয়ে দেখে, কারণ জিতে গুরু আমার আম্মুর ধারণা হচ্ছে যেহেতু আমি চোখে দেখতে পাই না, তো খুব তাড়াতাড়ি একটা মেয়ে দেখে শুনে বিয়ে দিলে যদি আমার একটা ছেলে মেয়ে হয়, তাহলে ওটা যদি তাদের জন্য একটা কিছু করে দিয়ে যেতে পারে, তাহলে হয়তো আমি ভালো থাকবো, তাদের জন্য আর কি মেয়ে দেখা। তো তখন আমার সম্পর্কটা চলছে। আচ্ছা একটা টেক্সট পেয়েছি, একটু অপেক্ষা করি আমরা। হ্যাঁ টেক্সটের নামটা, হ্যাঁ আশিক মিয়া
আমাদেরকে বলেছেন যে গত কয়েকদিন আগে যে টপিকটা খুব ভাইরাল ছিল সোশ্যাল মিডিয়াতে, এখনো চলতেছে, নারীরা আসলে কিসে আটকায়, নারীরা কিসে আটকায়, এটা আমরা আপাতত Answer বলছি না, পাইছে, answer পাইছে। জায়েদ বলছে আমারে আটকায়। কিন্তু আশিক মিয়া বলেছেন যে ছেলেরা গুরু এহতেশামে আটকায়। এটা একদম রাইট বলা। ওকে, তারপর তো গুরু তখন আম্মু আমাদের জন্য মেয়ে দেখে, তো তখন তো ওর সাথে আমার সম্পর্কটা খুব ক্লোজ চলছে। তো আমাদের বাসায় মেয়ে সবাই দেখতে আসে। তো বিয়ের প্রিপারেশন চলছে। হ্যাঁ, প্রিপারেশন চলছে। প্লিজ শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন, আমার তো একটাই চাও, অনেক বেশি শেয়ার করুন। হ্যাঁ, তো তখন সেটা ও জান পরে আমি ওকে সবটা বলি, তো সারাদিন কান্নাকাটি। প্রিয়া? হ্যাঁ, প্রিয়া। কোনো এর সাথে তো কমিউনিকেট সামনাসামনি হওয়ার সুযোগ হয়নি? না, সামনাসামনি সুযোগ হয়নি, কারণ যেহেতু ওর বাসা ছিল কুমিল্লাতে, আমার বাসা হচ্ছে কিশোরগঞ্জে, তো অনেক দূরত্ব, যেহেতু আমার সমস্যা রয়েছে, তো চাইলেও কমিউনিকেট করা সম্ভব ছিল না। তো তখন ওকে সবটা বলি, তো সারাদিন কোনো খাওয়া দাওয়া করে না, বা আমিও তখন কোনো খাওয়া দাওয়া করি না। তো মেয়েদের এখান থেকে দেখে আমাকে পছন্দ করা হয় মোটামুটি। আমি তো মানে ঘরোয়া ভাবে যে দেখতে আসে, পারিবারিক ভাবে? হ্যাঁ, পারিবারিকভাবে ওরা দেখে পছন্দ করে? জি জি। তো মেয়ের সবকিছু ঠিক আছে, তো মেয়ের বড় ভাই বউ আর কি আমাকে কল দেয়। মানে উনি ভাবছে যে যেহেতু ছেলেটা চোখে দেখতে পায় না, তো ভালো করে কথা বলতে পারে কিনা, হ্যাঁ ক্লিয়ার করার জন্য কতটা ভোকা কিনা। তো উনি আমাকে ফোন দেয়, তো উনি আমাকে ফার্স্ট টাইম প্রশ্ন করে যে আচ্ছা তোমার আব্বুর নাম কি? তখন আমার মেজাজটা এতটা গরম হয়ে যায়। আমি বলি যে মানে ঠিক আছে আমি চোখে দেখতে পাই না, কিন্তু আপনি এমন কোনো মানে যে প্রশ্নটা করলেন যে সে যত ভুকাই হোক তার নিজের বাবার নাম বলতে পারবে না, এতটুকু ফারুক কিন্তু আমার চোখে অসম্ভব স্মার্ট। আমি জিজ্ঞেস করছিলাম পড়ালেখা করেছি কিনা, কারণ কথার যে ডেলিভারি এবং যে ধরনের মাঝে মাঝে ফ্যানেটিক টাইপের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছে, আমি ভাবলাম যে পড়ালেখা মনে হয় করছে। পরে শুনলাম যে বেরিল পদ্ধতিতে পড়ালেখা করা যায়, কখনো পড়ালেখার কাছে যায়নি। কিন্তু আমি এটা নিয়ে আমি এখনো অবাক হচ্ছি যে কিভাবে নিজেকে এইরকম ডেলিভারি দেওয়া, কথা বলার যে কমিউনিকেশন, এটা শিখলো কোত্থেকে। তো সেই ছেলেকে যদি জিজ্ঞেস করে তার বাবার নাম কি, তাহলে তো প্রেস্টিজে লাগবে। প্রেস্টিজে লাগার কথা। একটা টেক্সট, একটা কমেন্ট আছে, নাইম সরকার লিখেছেন আপু উনি কি লুঙ্গি পরে এসেছেন? অফকোর্স লুঙ্গি পরে এসে, কারণ এভাবেই থাকে সে, এইভাবেই থাকে সে। এবং সে এসেই বলেছে যে আমি লাইভে আসবো দেখে নিজেকে সাজিয়ে গুছিয়ে যে পড়বো, আমি যেহেতু নিজেকে দেখতে পাই না, তাই আমি যেভাবে সিম্পল আছি এভাবেই চলে এসেছি। এবং কি ইনোসেন্স ওনার কথার মধ্যে। এবং উনি যখন বারবার করে বলছিল, গুরু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, উনি বলছিল বারবার করে যে এই বয়সে তো সবারই ইচ্ছে হয় 2-3টে গার্লফ্রেন্ড থাকুক। হ্যাঁ, এবং এই কথাটা যে উনি কত সিম্পল ওয়েতে বলে দিয়েছে, এটা মানে হচ্ছে যে ওনার ইনোসেন্সটাই এখানে একদমই তাই। এবং আজকের যুগে আমি যতটুকু বুঝি, ভিডিওগ্রাফি থেকে শুরু করে টিকটকার সবাই তাদেরকেই পছন্দ করে যারা খুবই সহজ সরল ভাবে নিজেকে অ্যাপ্রোচ করতে পছন্দ করে। এবং এই ছেলেটি এটাই বলছিল যে আমি চাইলেই শুট প্যান্ট পরে আসতে পারতাম, মানুষ আমাকে ভাবে ওমা ফোন আসতেছে তো শান্ত। তো গুরু আমার জন্য আপনার সমস্যা হয়ে গেল। তোর চোখে না দেখা তোর এসব দুঃখু কথা আমাকে একদম ফাঁসায় দিল। দিস দ্য ভেরি ফার্স্ট টাইম গত 20 বছরে এই ভুলটা আমি করলাম। আমি তো বুঝতে পারিনি যে এরকম ভাবে কাহিনী ঘটে যাবে। আচ্ছা, তারপর তখন হচ্ছে গুরু আমিও ওনার সাথে প্রায় অনেকটাই মিসবিহেভ করি, কিন্তু এটা আমি বাবার নাম, হ্যাঁ আমার বাবার নামটা জিজ্ঞাসা করাতে আমি বলছি যে সমস্যা নেই, আমার বাবার নাম আমি বলতে পারি না, বা আপনার আমাকে কল টল দিন না, বা আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই না, বা একবার এইভাবে হ্যাঁ হ্যাঁ যে আমার সমস্যা আছে। তো তখন আমার একটা কাকি ছিল, উনি খুব ভালো ছিল, ওনার বাসা হচ্ছে হরিদপুর, ওনার নাম হচ্ছে সীমা কাকি। উনিও হচ্ছে প্রেম করে বিয়ে করেছে, তো উনি সবটা জানতো। তখন হচ্ছে সম্পর্কটা 1.5 মাস কন্টিনিউ। তখন অব্দি ও আমাকে দেখে নাই, আর আমাদের এখান থেকে ও দেখে নাই। তো বলা হলো অনেক ফোন আসছে, কি করলাম, কিভাবে পারতেছে? আমি তো ভাবলাম যে 2-3টা নাম্বার না বলে তো হাজার। এটা একটা প্রমাণ গুরু যে আপনি যে ব্যাকডেটেড একটা মানুষ, আসলে ব্যাকডেটেড, এটার একটা প্রমাণ। এটা বুঝতে পেরেছেন? 2-3টা নাম্বার বলেনি শান্ত। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে উনি, আমি কথা বলতে পারে উনি আর কি সবটা
আমার আম্মুর সাথে শেয়ার করে যে মনে মনে এমন, তো আম্মু বলছে ও আচ্ছা, তো সেই জন্য এই বিয়েটা ভাঙা হয়েছে, সব দায় আর কি আমার উপরে দেওয়া হয় যে আচ্ছা তো এটা বললেই হতো, তাহলে এটা ওদেরকে এতটা অপমান করাটা উচিত হয় নাই, কিন্তু গুরু আমি অপমানটা করবো মানে সেই জন্য করি নাই। তারপর হ্যাঁ গুরু, তখন 1.5 মাসের মতো হবে, তো তখন আর কি আমাদের বাসায় কথা বলি, আমি বলি না, ওই যে আমার সীমা কাকি দিয়ে আর কি কথা বলে, হ্যাঁ কাকিকে দিয়ে। তো আম্মু বলছে আচ্ছা দুদি, আমার বিষয়টা হচ্ছে যে হ্যাঁ দুদি আমি ভালো থাকতে পারি, তাহলে আমি যেটা চাই সেটাই হবে, কারণ যেহেতু আমি নিয়ে থাকবো খাবো, তো আমার চাওয়াটাকে ওনারা মূল্যায়ন করবে, যদি পরবর্তীতে কোনো কমপ্লেন হয় তাহলে সেই জন্য ওনারা দায়ী নয়, সেই দায়টা আমাকে নিতে হবে। তখন তো গুরু আমি সমস্যা নাই, তখন তো আমি যে কোনো দায় নিতে প্রস্তুত ছিলাম, আবেগে বাচ্ছিলাম, বয়সটা কম ছিল, কারণ হয়তো করে আমি চোখে দেখতে পাই না, তার উপর তো আমার অত করে সবার মতনই ভালো লাগা আছে, ভালোবাসা আছে, ইচ্ছে আছে, সবটাই আছে, এখন নেই গুরু, এখন সবটাই চলে গেছে। তারপরে শুনে যায় একদম ব্যাক টু ব্যাক বলতে। হ্যাঁ গুরু, তো তখন হচ্ছে গিয়ে করি, কথা কন্টিনিউ হয়, তো আমার আম্মু কথা বলেন, তখন হচ্ছে ওর সাথে ভিডিও কলে আমি আসি যেন ও আমাকে সবটাই দেখতে পারে, ইতিপূর্বে তো আমার সম্বন্ধে সবটাই বলা হয়েছে, ও সমস্ত নেওয়াজ শরীফ জয়েন করে ফেলেছেন, নেওয়াজ থ্যাংক ইউ। তো 100 শেয়ার শুরু করে, ও নেওয়াজ কংগ্রেচুলেশন জান, নেওয়াজের সেকেন্ড বাচ্চা হয়েছে কালকে, কংগ্রেচুলেশন টু ইউ এন্ড ভাবি, বাচ্চা যেন ভালো থাকে, অনেক দোয়া থাকলো তার জন্য, কংগ্রেস নেওয়াজ, এবং সবাই যেন সুস্থ থাকে এবং জীবনটাকে অনেক বড় করে বাঁচে তুলবে, সে প্রার্থনা আমাদের ভেতর থেকে এবং সবাইকে সাথে নিয়ে। তার মানে এই না যে তো ছুটি দিয়ে দিয়েছি, মিনিমাম 500 শেয়ার করে ফেলে খুশিতে। ওকে, তারপর তো গুরু তখন হচ্ছে গিয়ে কথা বলা, তো তখন হচ্ছে জানুয়ারি মাসের 11 না সরি মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি, হ্যাঁ মার্চ মাসের 11 তারিখ, তো সবটাই ঠিক হলো, ও আসবে আমাদের এখানে। ওকে, তো আমার আম্মুকে বললো যে আন্টি আমি তো বাসা থেকে পালিয়ে আসবো, তো পালিয়ে আসবে, হ্যাঁ তো আসার জন্য একটা খরচ প্রয়োজন। আচ্ছা, তো ওনাকে আর কি কিছু দেওয়া হলো, কারণ ও বাসা থেকে বলতে পারছে না সেরকম কোনো, এবং ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ কাউকে দেখেন না, তখন ও যোগাযোগই হয়, শুধুমাত্র ফোনে কথা, হ্যাঁ ফোনে কথা হচ্ছে, ভিডিও কলে গুরু ও আমাকে দেখেছে বা আমাদের বাসা থেকে ওকে দেখা হয়েছে, পিকা আদান প্রদান হয়েছে আর কি, ওকে সেটাই। তো আসবে, আমার কোনো বিশ্বাস হচ্ছিল না যে আদৌ আসবে, মনে হয় না, তো আচ্ছা একটা মানুষ দিয়ে দেখি, টাকা তো কোনো বিষয় না, আচ্ছা দেই, আসলে আসবে না আসলে সমস্যা নেই, কারণ এতদিন কথা বলেছি তার জন্য তো ওকে এত টাকা, এসব টাকা দেওয়াই যায়, এটা কোনো বিষয় না, সেটা মনে করি টাকাটা দেওয়া। তো মাসের 12 তারিখ তো আমাদের এখানে আসবে, গাড়িতে বসছে, আমার বাসা হচ্ছে কুমিল্লা লাঙ্গলকোট, ওটা কুমিল্লা থেকে একটু পাশে, হ্যাঁ 4 বোন 4 ভাই, তো আসবে। বাই দ্য ওয়ে, আমরা বারবারই বলি, আবারও বলছি, কারো নাম, অ্যাড্রেস, ডিটেইল কোনোভাবেই বলার জন্য কেউ পারমিটেড না, যে কথাগুলো বলা হচ্ছে সেটা তার দায়িত্বে বলতেছে, যদিও আমাদের পক্ষ থেকে কমিউনিকেশন দেওয়া ছিল, তারপরও যদি কেউ মনে হয় যে আমার নামের সাথে তো মিলে যাচ্ছে সামহাও, সে যদি তার পক্ষ অবলম্বন করতে চায়, ডেফিনেটলি তাদের সুযোগ আছে আমাদের স্টুডিওতে এসে কথা বলার। এটা তো তোমার সাথে কমিউনিকেট করা হয়েছিল ফারুক, রাইট? যে কারো নাম ডিটেইলে কমিউনিকেট করা যাবে না, এটা মাথায় রেখেই তো কথা বলছো। ওকে, তারপর না হলে কিন্তু আমাদের ভিডিও কিন্তু আমরা ডিলিট করে দেব। হ্যাঁ আমি জানি, এটা জানো তো? হ্যাঁ জানি। ইনফ্যাক্ট দিস ইজ ভেরি আনফরচুনেট, দিস ইজ ভেরি ফার্স্ট টাইম আমার জীবনের ক্যারিয়ারে 16-17 বছরে যদি 2টা ভিডিও ডিলিট হয়ে থাকে, তার মধ্যে সেকেন্ড ভিডিও এইটা, যেটা গত প্রোগ্রামটা ডিলিট করতে হয়েছে। ওকে, এটা মাথায় রেখে কথা বলো। ওকে, কথা বলো। আচ্ছা, তো গুরু সেখান থেকে না গুরু মাঝখান থেকে একটা কথা বলি, মানে শান্তপ আমাকে বলেছিল সবটাই বারণ, কিন্তু গুরু আমি ওর সাথে কথা, প্রোগ্রামে আসা আগেও কথা হয়েছে, আমি ও বলেছে না ওর নাম বললে, মানে আসল নামে বলেছিল যে বললে কোনো সমস্যা নাই, অসুবিধা নাই, আমরা চেষ্টা করব তার সাথে ফোনে নেওয়ার জন্য। ওকে ডান। তারপরে সে চলে আসার কথা হচ্ছে, তারপর তো গুরু টাকা পাঠিয়ে দিলে পরে সে আসতেছে, আমরা কিন্তু ফোনে নেওয়ার চেষ্টা করব তাকে। জি আমি তো ও হচ্ছে আসবে, তো টাকা পাঠানো হয়েছে,
ওর টিকিটও কেটে ফেলেছে, আসছে। তো কিছুক্ষণ পর পর ওকে কল করা যে হ্যাঁ কোন জায়গায় আছে, বা তো অচেনা সহ সবকিছু, ফার্স্ট টাইম বাসা থেকে বের হয়েছে, সবটাই অচেনা। তো আমার আম্মু আবার ঢাকাটা একটু মোটামুটি চিনে আর কি। তো ও বলছে যে হ্যাঁ এভাবে আসো। তো আম্মু ওকে অ্যাড্রেসগুলো দিয়ে দিয়েছে। তো ফাইনালি আমাদের বাসায় আসছে হচ্ছে তখন 6টা, 6:30 হবে, 12ই মার্চ 2016। তো ওগুলো আসলো। তো আসার পরে ঘুরু ভাবতে পারবেন না, মানে সেই দিনের পর থেকে ঘুরু আমাদের বাসায় এত পরিমাণ লোক আছে যে একটা ছেলে চোখে থাকতে পারে না। ফাইনালি বাসায় চলে আসছে? হ্যাঁ, বাসায় চলে আসছে 12 তারিখে রাত্রে। তোমার অবস্থা কেমন? আমার অবস্থা গুরু বিন্দাস, মানে বিন্দাস হওয়ারই কথা রে বেটা, অনেক কিছু থাকার পর মানুষ পাত্তা দেয় না। আর তুমি বলছিল যে জ্ঞান হওয়ার পর থেকে কোনোদিন দেখিনি, সেই মেয়েটি তোমার ভালোবাসায় চলে আসছে। এই মানসিক কারণে দেখতে আসছে, রাইট? একটা ছেলে জন্মান্ধ, সেই ছেলেটির প্রেমে কেউ পাগল হতে পারে, কিভাবে আসতে পারে, মানে গুরু বলার বাইরে গুরু, মানে এতটা, মানে সারাদিনে মনে আমাদের মানে ওই যে গ্রামটাতে গুরু, মানে প্রতিটা মানুষ মনে হয় আসছে, যারা শুনছে একবার তারা সবাই আসছে দেখার জন্য ওকে, বা ওকে বিভিন্ন ধরনের কথাও বলা হয়েছে যেটা আসলে মানুষ বলে থাকে। তারপর তো আসছে, তো ওকে সবটা মিলে বুঝে বলা হলো যে সমস্যা নাই, তুমি তো আসছো, এখনো তো বিয়েটা হয়ে যায়নি, তো দেখো যদি ভালো লাগে তাহলে ওকে করতে পারো, বা তুমি চাইলে আমি তোমাদেরকে আবার তোমাদের বাসায় গিয়ে দিয়ে আসবে, সমস্যা নেই, বলবো যে বেড়াতে আসছিলাম, একটা ফ্রেন্ডের বাসায় আসতে পারে। ও বলছে না, আমি তো চলে যাওয়ার জন্য আসি নাই, খুব ভালোবেসে আসছি, ওর পাশে থাকার জন্যই আসছি। সবটাই একদম ভালো বলেছো গুরু। কল দেবো প্লিজ, দিস না, এতে ক্ষমা চাচ্ছি, ভুল হয়ে গেছে, আবেগে হয়ে গেছে, দিস না বাপ। আমাদের সবটা বলা হলো। তো মাঝখান থেকে গরু আবার আমার একটা ফ্রেন্ড ছিল, তো ও আবার মাঝখানে একটু ঝামেলা করেছিল যে, তো গরু বাড়িতে ওই এলাকাতে উৎসবের মতো শুরু হয়ে গেছে, যে এমন কে মেয়ে আছে যে তুই জন্মান্ধ শোনার পর, জ্ঞান হওয়ার পর থেকে দেখতে পায় না, এমন একটা মানুষের প্রেমে পড়ে তার জন্য এলাকা ছেড়ে চলে আসছে, নিজে অনেক দূর, কিন্তু জি অনেক দূর থেকে, যে বর্ণনা দিচ্ছ কুমিল্লা মতলব, সেখান থেকে তোমার এলাকা অনেক ওকে ওখানে চলে আসছে। তারপর তো গরু ফাইনালি মানে তারপর মাঝখানে একটা ঝামেলা ছিল আমাদের বিয়ে নিয়ে। তো সমস্ত ঝামেলা শেষ করে ফাইনালি আমাদের বিয়ে হলো 16ই মার্চ 2016। ভালো লাগতেছে? I told you and that's your punishment. You told, but তো গরু বিয়েটা হলো ফাইনালি। তো সংসার মোটামুটি চলছে। বাড়িতে আমরা আপনাকেও মিস করছি। তো তার মাঝখানে গরু বিয়ের 1 সপ্তাহ ভালোভাবেই কাটলো। তারপর হচ্ছে ও হচ্ছে টাচফোন চালাইতো, আর আমি তো গরু টাচফোন ভালোভাবে বুঝতে পারতাম না। তো ও হচ্ছে গান শুনতে শুনতে ঘুমিয়ে গিয়ে যায়। তো আমিও কি গান শুনছে আমিও শুনতে থাকি। তো গরু কয়েকটা গান শোনার পরে, তো গরু তখন ও হেডফোনে গান শুনছে, আমিও শুনছি। তো তখন গরু একটা রেকর্ডিং চলে আসে আমার সামনে বিয়ের 1 সপ্তাহ পর। তো গরু এমন একটা রেকর্ড ছিল যেটা কখনো এক্সপেকটেশন ছিল না। তো গরু সেটা নিয়ে আমি আর তেমন ভাবে কোনো করিনি, কারণ সেই টেক্সটটা কি, সেই রেকর্ডটা কিসের? আরেকজনের সাথে কিছু গরু একটা নোংরা একটা কনভারসেশন, যেটা আসলে আচ্ছা, সেটাকে আপনি শুনেছেন বিয়ের আগে না পরে? বিয়ের 1 সপ্তাহ পরে। বিয়ের 1 সপ্তাহ পরে, আচ্ছা। জি জি। তখন আমি এটা ওকে সুন্দর করে জিজ্ঞাসা করি। তো ওর পাস ছিল, তো আমার কাছে ক্ষমা চেয়ে নেয়। তো ঠিক আছে, পরে আমি সেভাবে গুরু আর সেটাকে গুরুত্ব দেয়নি, পাস যেটা চলে গেছে এটা তো আমি বলে রাখি, আমার এবং শান্তুর সাথে যদি সত্যি যোগাযোগ করার জন্য এত ডেসপারেটনেস থাকে, পোস্টে কিন্তু আমরা আমাদের পেজ ট্যাগ করা থাকে, আর যে শান্তু নামে এবং লাভ গুরু নামে। সো বিলিভ মি, তোমরা যখনই আমাদেরকে নক করবে, শান্তুকে বা আমাকে, ডেফিনেটলি আমরা সেই পেজ থেকে কমিউনিকেট করবো। এ ওয়াদা রাহা, একটা টেক্সট, একটা কমিউনিকেশন বাদ হবে না।
ক্যাটেগরিক্যালি বলতেছে এই কথা। শান্ত, বাদ দিস না, হ্যাঁ? না যখন পেজে কমিউনিকেশন করবে উত্তর দিস। আর আমিও বলতেছি, পোস্টে দেখবে যে লাভ গুরু নামে একটা ট্যাগ করা থাকে, মানে ক্লিক করলেই সেখানে তুমি লাইক দাও, ফলোয়ার্স হিসেবে জয়েন করো। আর যে কোনো কমিউনিকেশন যা বলতে চাও, যেভাবে বলতে চাও, আমার সাথে কমিউনিকেট করো, অথবা আমার সাথে দেখা করতে চাইলে জানাও, আমি প্রত্যেকটা কথার উত্তর দিই। শান্তিও তাই করে। সো জরুরি না ফোন কলে, সো প্লিজ। ওকে, তারপর তো গুরু ভাবলাম যে যেটা সমস্যা নেই, তো এভাবে গুরু সংসার চলছে ভালো করেই। তো 2017 সাল জানুয়ারি মাসের 3 তারিখ আমাদের ফার্স্ট মেয়ে হয়। এটা কত বছর পরে আপনাদের বিয়ের? বিয়ে হয়েছে 16 মাস, আর মেয়ে হচ্ছে 2017 সালে 3 জানুয়ারি। আচ্ছা, তারপর? তো সব মিলিয়ে ভালোই চলছে মোটামুটি। একদম মানে সংসারে তো টুকটাক ঝামেলা হয়, ঝগড়া হয়, এটা হতোই মোটামুটি, আবার ঠিক হয়ে যেত। কিন্তু তার একটা বিষয় ছিল যে হ্যাঁ, আজকে আমি তাকে নিয়ে যে বিষয়টি নিয়ে ঝগড়া হয়েছে সেটা নিয়ে আমি আমার নিজের ভুলটা আমি স্বীকার করেছি বা ম্যানেজ করেছি। কিন্তু আবার যখন নেক্সট টাইম ঝগড়া হতো তখন সেই ভুলটাকে আবার সামনে নিয়ে আসতো, হ্যাঁ আমি ওই টাইমটাতে এটা করেছিলাম, কিন্তু সেই টাইমটার জন্য যে আমি রিপেন্ট করেছিলাম সেটা কখনো বলতো না। তারপর তো মেয়ে হয়, তো ভালোই চলছে। তো সময়টা যাচ্ছে ভালোই। তো মেয়ের বয়স যখন 1 বছর 1-1.5 বছর হবে, হ্যাঁ, তখন ও ঝামেলা হয়। কারণ গুরু ও এতটা সময় ফোনে সময় দিত যেটা আসলে বলার বাইরে, যেটা আসলে আমার মেয়েদের প্রতি এতটা টিকিয়া ছিল না তখন। এটা কি আপনাকে বিয়ে করার পরপরই সে ফোনে আসক্ত হয়ে পড়ে, না এই ফোনের ব্যাপারটা তার আগে থেকেই ছিল? না, বিয়ের পর তো সেভাবে আমি দেখিনি। বিয়ের 1-1.5 বছর পর যত সময় যাচ্ছে তত ফোনের প্রতি আসক্তিটা ওর বাড়ছে। আচ্ছা, অল্প অল্প করে। তো যখন মেয়ের বয়স 2 থেকে 3 বছর 3 বছর চলছে, তখন ও একদমই ফোনে সময় দেয়, আর মানে অল টাইম এই ভিডিও কলে কথা বলে। আর হয়তোবা আপনি এটা মানে সবার কাছে প্রশ্ন থাকতে পারে যে তাহলে আপনি তো দেখতে পান না, তাহলে আপনি কেমনে জানেন যে সে ভিডিও কলে কথা বলছে? হ্যাঁ, আমি বুঝতে পারি তখন যে আমি যে মানুষটার সাথে সংসার করি ও যখন নর্মাল থাকে তখন আমার সাথে কিভাবে কথা বলে, আর যখন ওর লাইনে কেউ থাকে তো ও মানে এতটা গুছিয়ে পরিপাটি ভাবে আমার সাথে কথা বলে সেটা বলার বাইরে। আর তার মুভমেন্ট দেখলে আমি বুঝতে পারি আসলে সে কে মানে কি চাচ্ছে ও। কিন্তু আমি সবসময় ওকে একটা কথা বলতাম যে ঠিক আছে, আমাকে ভালোবেসেছো, বিয়ে করেছো, সমস্যা নেই, তুমি তো চাও আমি নিজে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, তুমি কাউকে বিয়ে করতে চাও আমি নিজে তোমাকে তার হাতে তুলে দেব। অনেকবার তুমি বলছো এই কথা? জি গুরু, আমি ওকে অনেকবার বলেছি। কারণ আমার গুরু আমি ভালোবাসা চাই, আমি ছলনা চাই না। যদি কেউ আমাকে ভালোবেসে বলে যেটা বেশ, আমি হাসি মুখে খেয়ে নিব, কারণ সে আমাকে ভালোবেসে দিয়েছে খেতে। হসকি ফারুক, কারণ আমার কাছে ভালোবাসাটা অনেক বেশি দামি। এটা কি ভালোবাসা বলা? আমি অনেকগুলো টেক্সট দেখতেছিলাম, বুঝছিস, ভুল করেছি ঠিক আছে, অনেকে কিন্তু ব্যস্ত হয়ে গেছে, আমি যেন কষ্ট না পাই এজন্য সবাইকে অনুরোধ করতেছে যে থেমে যাও, যা হওয়ার হয়েছে, বুঝছি তোমরা নাম্বার পাইছো, উনি যেন বিরক্ত না হয়। তোমরা এভাবে বলতে পারার মানুষ সোশ্যাল মিডিয়াতে এখন খুব বিরল। সো এটা অনেক বড় প্রাপ্তিও বটে। একটা বাজে কাম করে ফেলেছি ভুল, বাট অনেক দারুণ দারুণ জিনিসও চোখে পড়তেছে। যারা আমায় এইভাবে বলতেছো তাদের জন্য কৃতজ্ঞতা। অনুষ্ঠান শেষের দিকে চলে আসছি ফারুক। ওকে, সো এই মেয়েটিকে এই কথা বললে যে তুমি যদি চাও তুমি চলে যাও তোমার ভালোবাসা মানুষের কাছে, আমি নিজে থেকে তোমাকে সেই মানুষটার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। তারপর তো গুরু বলতেছে না ওর কারোর সাথে কোনো সম্পর্ক নেই সেরকম ভাবে, কিন্তু আসলে তো সে কমিউনিকেশন করতে। হ্যাঁ গুরু। তো গুরু আমরা শেষের দিকে যাচ্ছি। জি গুরু, আমার আম্মু ঢাকায় গুরু মানুষের বাসায় কষ্ট করে কাজ করে টাকা পাঠাতো ওর জন্য, ও ভালো থাকার জন্য, যেন আমার 2 বাচ্চা ভালো থাকে। 2টা বাচ্চা? হ্যাঁ গুরু। প্রথমটার বয়স? হ্যাঁ, প্রথমটার বয়স এখন গুরু 6 বছর, আর এখন ছোট ছেলের বয়স 3 বছর, ও এখন আছে মনে হয়। বড়টা কি ছেলে? না, বড়টা হচ্ছে মেয়ে, ছোট ছেলে। তারপর তো গুরু যখন ছেলের বয়স 2 বছর
চলছে, 2 বছর বেশি হবে। তখন আমার সাথে খুব মিসবিহেভ করে উনি চলে যায়। কি ধরনের মিসবিহেভ? তোমার ডিপার্চারের ব্যাপারগুলো বলো, তোমাকে ছেড়ে যাওয়ার সময়কার ঘটনাটা বলো, 5 মিনিট সময়, তারপর আমি তোমার মায়ের সাথে একটু কথা বলবো, আর সম্ভব হলে সে যদি কথা বলতে চায় তার সাথে আমি ফোনে কথা বলবো। সো তোমার ওই সময়টা খুব কম, ইনস্ট্যান্ট চলে যাও একদম শেষ ফিনিশিং এর দিকে। জি গুরু, আমাকে সমস্ত কিছু ব্লেম করা হয় যে আমার 6টা বছর আমার সাথে ও সংসার করেছে, আমি গুরু একটা দিনের জন্য নাকি ওকে ভালোবাসতে পারিনি। তো আমি যদি তোকে একটা দিনের জন্য ভালোবাসতে না পারবো, তাহলে কি করে কাটলো এই 7টা বছর সংসার আমার সাথে? আমি একদিনের জন্য তোকে ভালোবাসতে পারিনি। সত্যি আমি জানি তুই শুনছিস আমার কথা, সত্যি এখনো তোকে ভালোবাসি অনেক বেশি। আচ্ছা গুরু, ও খাওয়া দাওয়া করতো না, ওর অসুস্থ হয়ে গিয়েছিল। আমি ওর আম্মুকে কল করি, আমার আম্মুকেও কল করি ঢাকা থেকে বাসায় আসার জন্য, আর ওর আম্মু আসার জন্য। আচ্ছা গুরু, এটা কি আমার ভুল ছিল? আমি মনে করি না, কারণ একটা মানুষ অসুস্থ, কোনো খাওয়া দাওয়া নেই, নিজের প্রতি কোনো টেক কেয়ার নেই, বাচ্চাদের প্রতি কোনো টেক কেয়ার নেই, সবসময় ফোন ফোন। তো গুরু, আমি ওর আম্মুকে বলি, বিষয়টা বলি যে আম্মু দেখেন, আপনার মেয়ে অন্য কাউকে ভালোবাসে, আমি তার সাথে চেষ্টা করছি থাকার জন্য, কিন্তু সে হচ্ছে না। ওর কমপ্লেন হচ্ছে যে ও কোনোদিন কাউকে ভালোবাসে না, আমি মিথ্যে, ঝগড়া, সমস্ত দায় আমার। আমাদের প্রত্যেকটা গ্রামের লোক ওকে বুঝিয়ে বলেছে যে 2টা বাচ্চা আছে তোমাদের, দেখো কোনোভাবে থাকা যায় কিনা। না গরু, চলেই যাবে, থাকবে না। কেন ওর আম্মুকে নিয়ে আসা হয়েছে? আমি আসার সময় একা আসছি, তো আমি তো আমার আম্মুকে নিয়ে আসিনি, তাহলে তুমি কেন আমার আম্মুকে নিয়ে আসবা? তো গরু, আমি যাকে ভালোবাসি, তো গরু আমি চেয়েছিলাম যেন সে ভালো থাকে, কারণ সে এতটা অসুস্থ ছিল, কোনো ওষুধপত্র বা খাবার দাবার টাইমলি কোনোটাই খাচ্ছিল না। আমি ভাবছিলাম যে ওর আম্মুকে নিয়ে আসলে হয়তো বা বুঝিয়ে বললে সবটা ঠিক হয়ে যাবে, আমি গরু এটাই ভেবেছিলাম। আসলে গরু আমি এতটা গুছিয়ে কথা বলতে পারিনি, হয়তো আমার গল্পটা ফিনিশিং করতে পারিনি। কিন্তু গরু এখন তো চলে যাওয়ার 1 মাস পরেই গরু অন্য কাউকে বিয়ে করে নেয়। হ্যাঁ গরু, চলে যাওয়ার 1 মাস পরেই, গত কোরবানি ঈদের 1 মাস 1 সপ্তাহ আগে চলে যায়। জুন মাসের 1 তারিখে যায়, জুলাই মাসের 5 তারিখের দিকে বিয়ে করে। ও সেই এতে বিয়ে করে, কিন্তু গরু আমাকে ডিভোর্সও দেয়নি, বিয়ে করে নিয়েছে। এখন ওর একটা বেবিও আছে, কিন্তু গরু আমার 2টা বাচ্চা কাকে মা বলে ডাকবে? কেউ নেই গরু, ওদেরও তো ইচ্ছে করে মা বলে ডাকতে। আজকে আমার আম্মু আছে, কালকে থাকবে না, তাদের দায়ভার কে নিবে গরু? আমি যদি দেখতে পারতাম তাহলে হয়তো গরু নিজের রক্ত বিক্রি করলে হলেও তাকে খাওয়াতাম। এখন গরু মাকে ওই বাচ্চাকে একটু নিয়ে আসতে বলো। এখন গরু বাসায় থাকাটা গরু সম্ভব হচ্ছে না। 2 তারিখে ঢাকায় চলে আসছে, একটা ছোট্ট রুম, বন্দি। এখন মনে হয় গরু কি জানেন, আমার চোখ দিয়ে এখন আর জল আসে না, কষ্টগুলো বুকের ভিতরে জমে গেছে। এখন গরু মনে হয় যে না, আমি শুধু দৃষ্টি প্রতিবন্ধী না, আমি শারীরিক প্রতিবন্ধী গরু। আমার যখন ওয়াশরুমে যেতে হয়, কারো হাত ধরে যেতে হয়। আমি যখন বাসায় থাকতাম, আমার নিজের কাজগুলো আমি সবসময় নিজে করতাম। আমি যে চোখে দেখতে পাই না, তার জন্য ও কোনোদিন সে ধরনের কোনো কাজ করে দিতে হয়নি। অথচ আজকে একটা রুমে বন্দি 24টা ঘন্টা, কারোর সাথে কোনো নেই কথা, নেই কোনো আলো বাতাস, কখন দিন কখন রাত। হে একটা ছোট্ট রুমে চলছে সময়। আম্মু যখন বাসায় থাকে না, জোরে আমার ওয়াশরুম পেল, আবার 2 ঘন্টা ওয়েট করতে হয় সে ওয়াশরুমটা আটকে রাখার জন্য। কেউ নেই হেল্প করার জন্য, সাহায্যের জন্য। এখানে সবাই ব্যস্ত, সবাইকে নিয়ে, 2টা বাচ্চাকে নিয়ে গেল আছি। জানি না কেমন করে চলবে,
কি হবে। আমার আম্মুর উপরে ওরা ডিপেন্ডেড। আমার আম্মু যেখানে যায় ওদেরকে নিয়ে গরু কোনো কাজ সেটাও পাচ্ছে না। আর ঢাকা শহর তো রুম ভাড়া বলেন সবকিছুই টাকা ছাড়া সম্ভব নয়। তারপরে জানি না জীবনটা কেন কেন করেছিলে এটা আমার সাথে, কি ছিল প্রয়োজন, যদি ভালোবাসতে নাই পারবি। আমি তো চাইনি এরকম মিথ্যে ভালোবাসা। আর গরু এটাই চেয়েছে, বুঝতে পেরেছে যে আমি দেখতে পাই না, আমার সঙ্গে থাকলে ওর জীবনটা হয়তো ভালো কাটবে না। ও নাকি এখন খুব ভালোই আছে, ওর হাজবেন্ড নাকি ওকে মুখে তুলে খাওয়ায় দেয়, ও গোসল করলে নাকি ওর কাপড় চাপড়ও ধুয়ে দেয়। আমি তো সেটা করতে পারিনি। আমি চেষ্টা করেছিলাম ভালো রাখতে, আমার যতটুক পারি এতটুক। ওর হাজবেন্ড ওকে রান্না করে খাওয়ায়, ওকে নাকি রান্নাও করতে হয় না। এটা আমাদের বাসায় প্রত্যেকটি মানুষকে কল করে বলে। আর 2টা বাচ্চাকে এতিম করে দিয়ে চলে গেছে। ওদের কি দুধ ছিল, 2টা নিষ্পাপ বাচ্চা। আমি জানতে চাই আপনাদের কাছে, আপনার কাছেও জানতে চাই, ওদের কি দোষ ছিল, এখন কি করে কাটবে ওদের জীবন, কে দিবে ওদেরকে ভরসা, কে থাকবে ওদের পাশে, মা হিসাবে ধরবে ওর হাত। ওদেরকে তো ভালোবাসার মতো কেউ নেই। আমি তো আর গুরু ওদের জন্য কোনো কিছু করতে পারছি না। মনে হয় গুরু আমি একটা বোঝা, আমি কবে চলে যেতাম নিজের জীবনটাকে শেষ করে, ওদের জন্য পাচ্ছি না। অনুষ্ঠান শেষের দিকে, আমরা শেষ করার আগে 2-1টি কথা বলে অনুষ্ঠান শেষ করতে চাই। তার আগে একটা হঠাৎ করে একটা টেক্সটের কথা মনে পড়লো। একজন লিসেনার আমাকে টেক্সট পাঠিয়েছে আমার পেজে। আমি পেজের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি। বলছিল যে অনেকদিন আগে আপনাকে একটা কমিউনিকেশন দিয়েছিলাম যে আমি অসম্ভব প্রবলেমে ভুগতেছি, অনেক টেনশন, অনেক ফ্রাস্ট্রেশন, সো আপনি কি আমার একটু প্রশ্ন উত্তর দিবেন। তারপর একটা নাম্বার দিল যে আমি না উত্তর দিলে আমার খুব কষ্ট হচ্ছে, আপনি একটু দিবেন কিনা। আমি অন্য একটা নাম্বার থেকে মিটিংয়ে ছিলাম, মিটিং থেকে বের হয়ে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে কি বলতে চাও বলো। সে বলল যে আমার এই ঝামেলা হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, তো আপনার ক্ষেত্রে আপনি এগুলো কিভাবে রক্ষা করেন, আপনি কিভাবে ম্যানেজ করেন আপনার পার্সোনাল লাইফে। আমি বললাম যে আমি তো ম্যানেজ করতে পারি না। আমি স্ট্রেট বললাম যে আমি তো ম্যানেজ করতে পারি না, আমারও প্রবলেম হয়, হাউকাও হয় বাসায়, এখনই মনে হয় সব সেপারেটেড হয়ে যাবে, 2জন 2 মুখে চলে যাবে, এটাই তো জীবন। তারপর আবার ম্যানেজ করার চেষ্টা করি, আমি অথবা সে দিয়ে একসাথে থাকি। কোনো একজন দিয়ে ফাটাফাটি হয়েই যায় তাহলে হয়তো সেপারেটেড হয়ে যাব, আমাকে নিয়ে কোনো একজন লাভগুরু প্রোগ্রাম করবে, আমি হট সিটে বসবো। তো অনেকদিন পর সে মানুষটি আমাকে আজকে টেক্সট করেছিল গতকালকে, বলছিল যে আপনার এই সহজ সরল স্বীকারোক্তি আমাকে দারুণভাবে ক্লিক করছে আমার ব্রেনে, যে এই মানুষটি এত কথা বলে গোটা পৃথিবীর সমাধান মনে হয় করে দিবে, ব্যক্তি জীবনে এই মানুষটাও এরকম, তাহলে তো সব মানুষের সাথে এরকম হতেই পারে। তাই কষ্টের সাথে ফ্রাস্ট্রেশনের সাথে সহাবস্থান করাটা আমার মধ্যে তৈরি হয়েছে সেদিন থেকে। আমি এবং চেষ্টা করেছি এবং আমি এখন ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার সহজ সরল স্বীকারোক্তির জন্য। সো দিস ইজ দ্য থিং, যে আমরা অনেক কিছু বলতে পারি মানুষের জন্য, বাট ব্যক্তি জীবনে আসলে সেই জিনিসগুলোকে মেনটেন করার ক্যাপাবিলিটি আমরা কেউ রাখি না। প্রিয়া যে মেয়েটির কথা বলছে, কুমিল্লা থেকে ভালোবেসে তার কাছে চলে আসছিল, সেই মেয়েটিকে সে কিন্তু বাধ্য করেনি যে তার কাছে আসতেই হবে। সেই মেয়েটি কিন্তু জানতো যে সে জন্ম অন্ধ, জন্মের পর থেকে সে চোখে দেখে না। গত 27 বছর মিনিমাম পৃথিবীর চোখে দেখার মিনিমাম কোনো স্মৃতি তার মধ্যে নাই। তার বাবা কেমন, তার মা কেমন, তার আশপাশে পরিবেশ পরিস্থিতি কেমন, যে ঘরে থাকে সে ঘরটাই বা দেখতে কেমন, আচ্ছা যে বিছানায় ঘুমায় সে বিছানটাই কেমন, যে বালিশে মাথা দেয় সে বালিশটার কাভারের কালারটা কি, যে বাথরুমে যায়, যে জানলার সামনে বসে থাকে বাতাস আসে, ফিল তো পায়, কিন্তু জানলা দিয়ে বাইরের পৃথিবীটা দেখতে কেমন সেটা দেখবার কোনো রকমের সৌভাগ্য তার জীবনে আসেনি। কিন্তু তার এই অন্ধকারের মধ্যে যে অভ্যস্ত হয়ে গেছিল তার জীবন, সেটি তার জন্য অনেক বেশি সহজ ছিল। এটি অসম্ভব রকমের কষ্টের এবং এটা অসম্ভব রকমের দুঃখের, এটা মেনে নেওয়ার মতো না যদি এক পশলা বৃষ্টি, এক চমৎকার সমুদ্র, দারুণ এক জ্যোৎস্না এবং চমৎকার এক বিকেল নিয়ে এসে হঠাৎ হাজির করে
তারপর হঠাৎ যদি হারিয়ে যায় সেটি অনেক বেশি কষ্টে। তখন দীর্ঘ নিঃশ্বাস, যে দীর্ঘ নিঃশ্বাস আপনারা শুনতেছেন ফারুকের মাইক্রোফোন থেকে, সে দীর্ঘ নিঃশ্বাস তখন বারবার ফিরে আসে। কারণ ফারুকের কোনো ডিমান্ড ছিল না, ও যেহেতু জন্মের পর থেকে অন্ধ, সে তার ব্যক্তি জীবনের সাথে সেইভাবে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু প্রিয়া নামের মেয়েটি, যে মেয়েটি যখন ভালোবেসে তার কাছে আসে, পুরো গ্রাম ভেঙে পড়ে তার বাসাতে। তার ঘরের মধ্যে নাকি দারুণ এক জ্যোৎস্না উঠেছে। সবাই অবাক হচ্ছিল যে যে মেয়ের ছেলেটির জন্মান্ধ, চোখে সাধারণ মানুষকে দেখার সুযোগ হয় না, তার এই ভাঙা বাড়িতে, ভাঙা ঘরে, অন্ধকারে ঘরে জ্যোৎস্নার আলো। সবাই দেখতে এসেছিল যে এমন প্রেম হতে পারে, এমন ভালোবাসাও থাকতে পারে, যে একটা অন্ধের জন্য, যে চোখে দেখে না, তার জন্য জাত কুল সব ফেলে দিয়ে কোনো মেয়ে চলে আসতে পারে। 6 বছর সংসার করলে, 2টি সন্তান, সবকিছুকে ফেলে দিয়ে তোমার হাতছানি পাওয়ার কারণে কোনো একজনের হাত ধরে তুমি হারিয়ে গেলে। তুমি তোমার মতো করে হয়তো ভালো আছো, কিন্তু তাকে যে আলোর দেখা দিয়ে গেলে, তুমি তোমার উপস্থিতিতে যে ভালোবাসার দীক্ষা তুমি তাকে দিয়ে গেলে, তাকে তার চাইতে আগের চাইতে অনেক বেশি অন্ধকার করে দিয়ে গেলে। কারণ সে যদি অন্ধকারের সাথে অভ্যস্ত হয়ে গেছিল, সেটাই বরং তার জন্য ভালো ছিল। কারণ সে তো আলোর দেখা কখনো পায়নি, ভালোবাসার কি মাঝে যায় সেটা তো কাছ থেকে সে দেখেনি, বুঝেনি। এর জন্য যখন দিয়ে হারিয়ে গেলে, সেটা যে কত বেশি মারাত্মক সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। গুরু, আমার বিষয়টা আমি ভাবি না, কিন্তু আমার 2টা বাচ্চা এক্স্যাক্টলি তাই। তার দাদি এখন নিজে আগলে রাখতেছে তার বাচ্চাদেরকে। দাদি বা কতদিন পৃথিবীতে আছেন। সো এটা তো অনেক বড় একটা ব্যাপার। তোমাদের ভালোবাসা, তোমাদের প্রেম, তোমাদের ইশক, তোমাদের মহব্বত, তোমাদের মাস্তি, তোমাদের ভালো অথবা মন্দ লাগা, বাচ্চা 2টার কি দোষ? কি এক অজ্ঞাত কারণে তোমাদের ঔরসে বাচ্চা 2টা জন্ম দিলে? যদি জীবনের শেষ দিনকাল পর্যন্ত তাদের রেসপন্সিবিলিটি, তাদের দায়িত্ব না নিতে পারো। পৃথিবীতে আমার কাছে মনে হয় সবচেয়ে গর্হিত অপরাধ কোনো মানব সন্তানকে পৃথিবীর মুখ দেখানো, যাদের দায়িত্ব আমরা নিতে জানি না। হুমায়ুন আহমেদ একটা কথা বলতেন প্রায়শই, যে পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু আমি জীবনে কোনোদিন কোনো খারাপ বাবার, কোনো খারাপ মা দেখিনি। পৃথিবীতে হয়তো খারাপ বাবা মা, খারাপ মা আছে, আমরা বাংলাদেশে, বাঙালি সংস্কৃতিতে খারাপ মা দেখে অভ্যস্ত না। আমরা শুধু এই বাবা মাকে দেখি যে জান প্রাণ ছেড়ে দিয়ে তার সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে, তাদের মুখে দুবেলা খাওয়ার জন্য। তাদের পেটে ক্ষুধাও লাগে না, শুধু সন্তানের পরে খাবার তুলে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। ফারুকের ক্ষেত্রেই ফারুক বারবার বলছিল যে আমার বাবা মার যে খুব বিলাসিতা করার সুযোগ আছে তা না, কিন্তু আমাকে পড়ানো বা অন্য কোনো কাজের মধ্যে ঢুকায়নি যাতে করে আমি কোনোভাবে কষ্টের মধ্যে না পড়ি। বাট আমাকে ক্ষুধার কষ্ট পেতে দেয়নি, আমাকে এভাবে আগলায় রাখছে, যত্ন করছে, ফেলে দিতে পারেনি। এমন বাবা মা পৃথিবীতে যেন না আসে যারা নিজেদের সন্তানদেরকে সত্যিকার অর্থে প্রতিপালন করতে পারে না। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আর অনেক সম্মান আপনার জন্য, যেমন মায়ের স্বপ্নই আমরা দেখি। আপনাকে দেখতেছি, আমি আমার মায়ের কথাও ভাবতেছি। আমার বিশ্বাস আমার মা এমন এক ঘরে জন্ম নিয়েছিলেন, যে এলাকাতে আমরা বড় হয়েছি সেই এলাকার বেশিরভাগ সম্পত্তি আমার নানার ছিল। তারপর আমার মনে পড়ে না যে আমার মা এমন করে বিলাসিতা জীবনে করেছেন। সো মা জিনিসটা এভাবেই দেখে আমরা অভ্যস্ত, যারা নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য সবকিছুকে বিলীন করে দিতে প্রস্তুত। আপনি হচ্ছেন তেমন মা, সেজন্য আপনাকে অনেক শ্রদ্ধা, অনেক সম্মান, অনেক ভালোবাসা। আপনার পা ছুঁয়ে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আপনার মতো মা যেন এই পৃথিবীতে আল্লাহ বেশি বেশি করে পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি আপনার মতো মানুষকে পৃথিবীতে পাঠাবে, খোদার কসম আল্লাহর আরশ বেঁচে যাবে, না হলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। এত বেশি নোংরামি, এত বেশি জঘন্য কাজ এই পৃথিবীতে আসবে। তাই আমার কাছে মনে হয় এই পৃথিবীকে বেঁধে রাখার জন্য, এই বাঙালি সমাজকে বেঁধে রাখার জন্য, এই বাংলাদেশকে বেঁধে রাখার জন্য সবচাইতে গোপনে, নিভৃতে, সন্তর্পণে সবচাইতে বড় কষ্ট আর পরিশ্রম যে করে যাচ্ছে আপনার মতো দুঃখী আর কষ্টে থাকা মা। এই মারা যদি সত্যিকার অর্থে তাদের দায়িত্ব ভুলে যায়, তাহলে সত্যিকার অর্থে 5 মাসও লাগবে না, অভিশপ্ত হয়ে যাবে এই দেশ, ধ্বংস হয়ে যাবে এই জাতি। কারণ এই জাতি এবং এই দেশের মধ্যে এত বেশি প্রবলেম, এত বেশি সমস্যা, এত বেশি আনরেস্ট, এত বেশি অস্থিরতা, এত বেশি মতপার্থক্য, এত বেশি নোংরামি, এত বেশি জিঘাংসা, এত বেশি রিভেঞ্জ নেওয়ার টেন্ডেন্সি এই জাতি ক্রস করতে বাধ্য। শুধু টিকে আছে এই জাতি এই কারণে যে আপনার মতো মারা আমাদের মতো সন্তানদেরকে পেটে ধরেছে। তাই তারা তাদের নিজেদের সমস্ত কষ্টকে বুকের পেছনে আগলে রেখে সন্তানকে সামলে রাখার জন্য জান প্রাণ ছেড়ে দেয়। কিন্তু দিস ইজ সো আনফরচুনেট যে আপনার যে নাতিকে আপনি কোলে ধরে রেখেছেন,
সে কিন্তু তার মায়ের সেই ভালোবাসাটা পায়নি, সে তাকে ছেড়ে চলে গেছে। আপনার এই জন্মান্ধ হয়ে ছেলেটির জন্যই বা কি বলবেন, আর এই অভাগা নাতির জন্যই বা আপনি কি বলবেন? দু একটা কথা আপনার কাছে শুনতে চাই। আর অনেক সম্মান আপনার জন্য। বলার ভাষাই নাই আমার কাছে। এই যে অন্ধ ফুটলে এই জীবনটা কাটাইলাম, এই জীবন ঢাকায় কাটাইছি মানুষের বাসায় কাজ করিয়া। তার বাবারও অসুস্থ, হার্টের সমস্যা, অনেক সমস্যা, কোনো কাজ করতে পারে না। তার সাথে যে পিয়া আসছিল, আমি কিন্তু আগে জানতাম না যে তার লগে মোবাইলে সম্পর্ক। ফাঁসের করে বউ আমার কইছে যে ভাবি এই ঘটনা। ঠিক আছে, তাইলে এইভাবে মেয়ে তো জানে না যে আমার ফোলা বন্ধ নাকি। আমি একদিন কথা কই, আমার একটু ফোন লাগাই দাও। তখন বউয়ে ফোন লাগাই দিছে পরে আমি কইছি, দেখো তুমি যে আসতে চাইছ, তুমি আসো না, আমার ফুট তো অন্ধ, প্রতিবন্ধী। আমি তোমার খাওয়াইতে পারবাম, পড়াইতে পারবাম, কষ্ট যা চাও দিতে পারবাম, কিন্তু তোমার যে একটা মনের আল্লাহ তুমি হরবা এটা পারতা না। কথাটা কইছি। তারপরে কইছে, না খালাম্মা আমি সব জানি, তোমার ছেলে যে অন্ধ প্রতিবন্ধী এটা আমি জানি নাই আসতেছি। তো তোমার মা বাবা তো মাইনা নিত না, কনা আমি জানি প্রতিবন্ধী, আমি আয়া, আমি যদি ভাত খাই থাকি তোমরা তো সমস্যা নাই। আমি না মায়া, আমার কোনো সমস্যা নাই। তুমি যদি আজকে আয়ো আবার 6 মাস পরে যাওগা, তাহলে তো তুমি এমন কোনো কাজ করো না যে তুমিও কষ্ট পাও আর আমার ফুতেরও কলঙ্ক নিয়ে ডাক দিও না। এই কোনো কথা মানছে না, আইসি না ফালাইয়া আয়া বাইত উঠছি। তো তার বাবাও 15 দিন পর্যন্ত কোনো বেশাদি করাই না, এইভাবে রাখছে। আগে দেখে নাই, এখন বাস্তবে দেখছে। তে দেখে লোক মন যদি ঘুরেও যায় তারে, ঠিক আছে। তা আশপাশের লোক আছে, ভাই বোন আছে, এরা রাতে মেয়ের জিগাবাইছি যে এখনো সময় আছে, তুমি আইসো দেখে কোনো অপরাধ না। আমি তোমার গাড়ির ভাড়াটা দিয়ে গাড়িতে উড়াই দেন, তুমি দেশো যাবা। না খালাম্মা, আমি কি আইসি যাবার লাগিয়া? আমি যাইতাম না, আমি সবকিছু মানিয়ে নিছি। এটি করার পরে যারা তার বাপের লোক টুক আনছে, তখন বয়স কম, বিয়েও করেন জানা, অনেক ইতিহাস হয়েছে। যারা বিয়েতে পড়াইছি 15 দিন এবার রাখিয়া, তারপরে গ্রাম দেশ তো মনে করুন এইভাবে তোর বেচার একটা মেয়ে, যুবতী মেয়ে করে রাখা যায় না, ঠিক না। তারপরে বিয়েটা পড়াইছি পরে মা বাবার কোনো যোগাযোগ নেই। তা আমি কইছি, তোমার আম্মারে ফোন দাও, তোমার আব্বারে ফোন দাও। কেউ ফোন ধরে না, আমার লগে যোগাযোগ হয়েছে। হয়েছে পরে একটা মেয়ে পেড 7 মাসের সময় তার আম্মা আইছে, আয়া দিকে গেছে, দিকে গেছে আবার বালাই। মেয়েটা হওয়ার পরে আবার আইছে তার আম্মা, আওয়ার পরে লগে রয়ে গেছে। রয়ে যাওয়ার পরে মেয়েটা হওয়ার পরে আর কোনো সমস্যা করে নাই, মা ভাই মাইনা নিছে। এখন তো বালাই চলতেছে। তা আমার তো আর কোনো ছেলে মেয়ে নাই, তারা দেশই থাকতো, আমি ঢাকায় তাহি, সবসময় ঢাকায় আমি তাই কাজ করি। আমি আনতে বিকাশে দেয়া দিই, দেয় আর সংসারটা চলে। তারপর ওই ছেলে, আমি ঢাকায় তাহি, আমি কোনো মেয়ে কি বলতেছে, আসবে না? মেয়ে তো অলরেডি বিয়ে শাদী করে নিয়েছি। যাই হোক, দেখি আমরা একটু একটা অনেক 2টা ছেলে মেয়ে নিয়ে এই যে দেশ ফোন দেওয়ার চেষ্টা করবো। ফারুক, এমন একটা লোক নাই, দেহার মতো কোনো লোক নাই যে 2টা বাচ্চা থই আমি দেখা একটা কিছু করবো। আমার অফেয়ার আগে ফোন লোক নাই। ঢাকায় একটা রুম ভাড়া নিছি 5000 টাকা। মাস শেষে ভাড়া দিব না, বাচ্চা রিলে চলবো, এই কোনো রাস্তা আমার নাই। তুমি যে প্রোগ্রামে আসছো জানিস? হ্যাঁ গো জানে, সে শুনছি। দেখি আমরা একটু ফোনে ট্রাই করি, অফলাইনে ফোন আমরা কি ওর ফোন থেকেই ট্রাই করতে পারি? তোর ফোন ধরে সে? হ্যাঁ, কথা হয়েছিল শোতে আসার আগে। হ্যাঁ আপু, কথা হয়েছিল, পরে আমি বেশ কয়েকবার ডায়াল করেছি, পরে কল রিসিভ করি। আচ্ছা, আমরা অফিসের ফোনটা একটু দেখি। ভাই তো আমার চলার কোনো রাস্তা না, ভাই তো আমি 2টা নাতি আমার ফুটারে লইয়া এখন বাধ্য হয়ে 2টা না চলে এখন ঢাকা আইছি, মানুষের কাজ করি, কিন্তু বাচ্চারি লইয়া গেলে কোনো কাজও করতে পারি না, কেউ রাখে না। তখন বাচ্চারি লইয়া 2টা বাচ্চা ফুট কেমনে চলবাম, কেমনে ঘর ভাড়া দেব, কেমনে? বউ থাকতে তার সমস্যা ছিল না, বউ রাখতো, বাইর থাকতো।
দুইটা বাচ্চার জীবন আসলে গুরু ওর নিজের হাতে নষ্ট জীবন পুরাউনি দিলে আবার মানুষ করে আমি এই সাধ্য নাই। কলটা দাও এখান থেকে, তুমি নাম্বারটা। আমি এটাই চাইবো নাম্বার কি যে ডায়াল করতে পারবে? আর যেন কেউ খুব শুনতে পাচ্ছেন না গুরু, উনি নাম্বারটা কি ডায়াল করতে পারবে এখানে? হ্যাঁ করো, নাম্বারটা তুমি বের করে দাও, আমরা ডায়াল করে দেবো, তুমি ডায়াল করো। তার আগে আমি শুধু অফ এয়ার একটু কথা বলে তার পারমিশনটা নিয়ে নেব। আমার মতো ভুল করো, নাম্বার আবার বলে দিও না। নাম্বারের ঠেলা আমি পোতায় গেছি। তো গুরু এটাই সবাই যেন খুব এইভাবে নিজে না জেনে। দেখি আমি একটা ফোনে ট্রাই করি, যদিও যেমনটা শুনছিলাম ফারুক তোমার কাছে, তোমার মাও বলছিলেন যে অলরেডি সে বিয়ে শাদী করে সংসার। হ্যাঁ গুরু বিয়ে করেছে। নাম্বার দেওয়া হয়েছে? হ্যাঁ গুরু, আমি কল দিয়েছি গুরু। দেখো ফোন রিসিভ করে কিনা। আর আমি অনুরোধ করছি যদি সম্ভব হয় ফোনটা আপনি রিসিভ করেন। তুমি করেই বলি, তুমি ফোনটা রিসিভ করো, আমি তোমার সাথে অফ এয়ার আগে কথা বলবো, ইন্টারনেটে না। হয়েছে গুরু। দাও দেখে আমাকে দাও। হ্যালো, শুনতে পাচ্ছ? আচ্ছা, গুরু আসলে কথা বলার চেষ্টা করছে, যদি আসলে সে চায় তাহলে আমরা তাকে অন এয়ারে নিয়ে আসবো, আদারওয়াইজ না। আমরা বারবারই কিন্তু আপনাদেরকে বলি আমাদের এটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে অপর পক্ষের কনসেন্ট ছাড়া আমরা কিন্তু কোনোভাবে নাম, লোকেশন কিংবা এই সব কথাবার্তা প্রকাশ করি না। কিন্তু তারপরেও যেহেতু এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, গুরু যখন বলে এবং নাম, লোকেশন যখন মেনশন করা হয় তখন অপর পক্ষেরও আসলে এই জায়গাটা থাকে, সেও এসে তার কথাগুলো বলতে পারে। আর আমরা তো জানি না আসলে সত্য মিথ্যা কি, সেটা ডিটেক্ট করবার কোনো মেশিনও কিন্তু আমাদের কাছে নেই। আর সেই জন্যই আমরা সবসময় বলি যে আমরা দুই পক্ষকেই আসলে ওয়েলকাম করি, স্বাগতম জানাই, এবং বরাবরই আমরা চাই যে আপনার দুটো পক্ষ এসে এই দুটো জায়গা, নিজেদের জায়গাগুলো নিজেদের মতো করে ক্লিয়ার করতে পারেন। রবি এন্টারটেইনমেন্ট আমাদেরকে জানিয়েছেন ভালোবাসার প্রমাণ হিসেবে গুরুকে কেউ বিরক্ত করবেন না। আসলেই তাই, এটা করা থেকে বিরত থাকলেই বরঞ্চ গুরুর প্রতি আপনার ভালোবাসাটা প্রকাশ পাবে। আপনি যে গুরুকে ভালোবাসেন সেটা আপনি এভাবেই প্রকাশ করতে পারেন যে গুরু নাম্বারটা আপনার কাছে সেভ আছে। আপনি হয়তো কোনো একটা দিন গুরুকে ফোন করতে পারেন, কোনো একটা সময়, অবসর সময়, কোনো একটা বন্ধের দিনে, সেটা 1 মিনিট, হাফ মিনিট হতে পারে। আমরা ওই তাকে ফোনে পেয়েছি, আমরা এখন কথা বলছি। এখন তুমি লাইভে আছো, একটু শুনতে চাই তোমার কথা। অলরেডি আমরা শুনেছি এখন পর্যন্ত অনেক লম্বা একটা স্টোরি, যে কোনোভাবে তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা, এই স্পিকারের সাউন্ড আর একটু বাড়ানো যায় কি দেখো। ওকে, আমরা এখন লাইভে আছি। এখন পর্যন্ত যে আলোচনাগুলো হচ্ছিল তোমার অবগতির জন্য জানিয়ে রাখছি। ফারুক বলছিল যে কোনো একটা টেলি অপারেটর কোম্পানির আড্ডা, এই ধরনের একটা যে পোর্ট, সেখান থেকে তোমাদের কমিউনিকেশন এবং তোমাদের পরিচয়। পরবর্তীতে এই ছেলেটি জন্মান্ধ জেনেও তার ভালোবাসা, তার প্রেমে তুমিও সাপোর্ট দাও এবং তার সাথে তোমার সম্পর্ক ডেভেলপ করে, এবং ফাইনালি তার কাছে তোমার চলে আসা, দেন তোমাদের প্রায় 6 বছরের সম্পর্ক। এই 6 বছর সময়কালীন সময়ে তোমার এই সংসারে 2জন সন্তান জন্ম নেয় তোমাদের ঔরসে। একটা সন্তান আমি সামনে দেখতেছি, আমাদের স্টুডিওতে উপস্থিত তোমার প্রাক্তন যে শাশুড়ি, তার কোলে বসা। কি নামের, কি নাম? লাবিব। আর বড় ছেলের নাম সুমাইয়া। ও, মেয়েটা সুমাইয়া। এই 2জন সন্তানের কথা আমরা জেনেছি। তারপরে দীর্ঘ 6 বছর তুমি এখানে ছিলে, এবং এটাও একটা অবাক করা ব্যাপার যে আজকের পৃথিবীতে যে কোনো রকমের শারীরিক কোনো চ্যালেঞ্জ বা কোনো কিছু যে কারো সম্পর্কে বাধা হতে পারে না, তার দারুণ একটা এক্সাম্পল এবং প্রমাণ ছিলে তুমি। যে কারণে পুরো এলাকা ভেঙে, গ্রাম ভেঙে তোমাকে মানুষ দেখতে আসতো। সে মানুষটা হঠাৎ করে কেন চলে গেল? হঠাৎ করে সন্তান এবং এই ভালোবাসার মানুষটা, যে ভালোবাসে যে মানুষটিকে তুমি তার এই রকমের প্রতিবন্ধকতা করার পরেও কাছে এসেছিলে, তাকে কেনই বা পর করলে? তুমি তোমার মতো করে যদি কিছু বলতে চাও। স্পিকার।
গুরু আমি কি কিছু কথা বলতে পারি? আমরা তো কথা বুঝতে পারছিলাম নেটওয়ার্ক। আচ্ছা, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ প্রপারলি? তোমাদের ওখানে কি নেটওয়ার্কের চ্যালেঞ্জ আছে যেখানে আছো তুমি? নেটওয়ার্কের সমস্যা আছে, রাইট? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ প্রিয়া? ঠিকঠাক মতো আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, তুমি ফোনে থাকো, আমি দু একটা কথা বলতে চাই। তোমার কথা অস্পষ্ট শুনছি নেটওয়ার্কের কারণে, বাট তুমি তো শুনতে পাচ্ছ, তাই তো? আচ্ছা, আমি কয়েকটা কথা বলছি, তুমি শুধু ফোনে থাকো। এই ফারুক, এই যে সন্দেহের যে বাতিক, সেটাই তো খাইছে এই সংসারটাকে, এটা বুঝতে পারছো? জি গুরু, বুঝতে পারছি, কিন্তু গুরু তুমি কি শুনতে পাচ্ছ ওর কথা? আমার কথা হচ্ছে গুরু, উনি যদি কোনো সম্পর্ক না থাকবে, তাহলে আমার কাছ থেকে চলে যাওয়ার 1 মাসের ভিতর কি গুরু সবচেয়ে ভালো মানুষটার হাত ধরা যায়? সত্যি সেইটা পরের ব্যাপার। 1 মাসে ধরতেছে নাকি 1 বছরে ধরতেছে, অনেকে আবার 10 বছর পর ধরে, কিন্তু 10 বছরের মধ্যে 15টা মানুষের হাত ধরে ফেলে। আমি জানতে চাই, আমি সেটা না, আমি বলতেছি যে সন্দেহের যে বাতিক, সেটা কিন্তু ওই জাস্টিন ট্রুডো আর বইয়ের সাথেও আছে, বিল গেটস তার বইয়ের সাথেও আছে, এবং যারা পর্ন স্টার নাম্বার 1 তার বইয়ের সাথেও আছে, রাইট? তো এই জায়গাতে এই যে সন্দেহের বাতিক, এটা কিন্তু যারা খুব স্মার্ট বেশি, যারা পয়সাওয়ালা বেশি, তাদের মধ্যেও আছে না? এবং এটাই তো মেন কারণ এখনকার সেপারেশন, এটা জানো তো, স্বামী স্ত্রীর মধ্যে। তো তুমি তোমার জায়গা থেকে একটু কি ছাড় দিতে পারতে না? যে মেয়েটি এত কিছুকে পেছনে ঠেলে, পায়ে ঠেলে দিয়ে, পৃথিবীতে অর্গানগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান কোনটা? চোখ। পৃথিবীতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট অর্গান কোনটা? চোখ। সেই মানুষটা, যে মানুষটা কখনোই কোনো কিছু লাইফে করেনি, তুমি চোখ ছাড়ার পড়ার করে তোমার বাবা মা চাইনি, আমি করনি তুমি, কিন্তু চাইলেও কিন্তু এই অন্ধ অবস্থায় বহু মানুষ গোটা পৃথিবী জয় করতেছে, এটা জানো তো? নাম্বার 1 সিঙ্গার একজন অন্ধ, নাম্বার 1 মিউজিশিয়ান একজন অন্ধ, নাম্বার 1 কবি একজন অন্ধ, নাম্বার 1 সায়েন্টিস্ট একজন অন্ধ। হেন কোনো কাজ নাই যে অন্ধ অবস্থায় মানুষ করছে না। তুমি কিন্তু কিচ্ছু করনি জীবন নির্বাহের জন্য, যে কিছু করা সেটাও তুমি করনি। তুমি বলেছো তোমার বাবা মার কারণে আমি করতে পারিনি, তারা আমাকে ওইভাবে করতে দেয়নি, কিন্তু তোমার পক্ষে করা হয়ে ওঠেনি। তার মানে একেবারেই এরকম একজন মানুষকে যে ভালোবেসে একজন আসছিল, সে মানুষটা আদৌ তুমি যে সন্দেহ করতেছো সেরকম ঘটনা ঘটাচ্ছে, নাকি তুমি মনের মাধুরী মিশিয়ে ভেবে ফেলতেছো তোমার সন্দেহের বাতিকের কারণে? সেটা কি ভেবে দেখেছো একবার ফারুক? হ্যাঁ গুরু, আমি যথেষ্ট পরিমাণ ভেবে দেখেছি, আমি অনেক রকম ছাদ দিয়েছি গুরু। আর গুরু, ওর এমন কিছু রেকর্ডিং গুলো আমি শুনেছি যেটা আসলে গুরু আমি নিজের কানে না শুনে করে আমি কখনোই, আর গুরু আমি সবটাই জানতাম যে আমি কেমন, আমার কতটুকু যোগ্যতা আছে সেটা। এবং এটাও তো জানো যে বড় বড় সংসার, উচ্চবিত্ত থেকে শুরু করে বড় বড় জায়গাগুলোতে এই সন্দেহের কারণে সম্পর্ক সেপারেটেড হয়ে যায়। তোমার জায়গা থেকে আরেকটু ছাড় দেওয়ার সুযোগ ছিল না? হ্যাঁ গুরু, আমার থেকে ছাড় দেওয়ার সুযোগ ছিল বা গুরু। তাহলে এত বেশি সিরিয়াস কেন হয়ে গেলে? না গুরু, আমি তো কোনো বিষয়ে সিরিয়াস হইনি, গুরু টাইমলি খাওয়া দাওয়া করতো না, অসুস্থ হয়ে। আরে ভাই, টাইমলি খাওয়া দাওয়া করতো না গুরু, আমি জাস্ট, ওর তো ইস্যু না, ইস্যু একটাই যে তুমি ওর, যেটা আমি আমাকে এখন সে জানালো, ওর ওখানে নেটওয়ার্ক চ্যালেঞ্জ। তারপর আমি যতটুকু বুঝলাম, এই যে প্রতি মুহূর্তের সন্দেহ, তুমি যে ধরেই ফেলেছো গ্র্যান্টেড যে মেয়েটা মনে হয় বেহায়াপনার মধ্যে আছে, এই মেয়েটা মনে হয় বেলাল্লাপনার মধ্যে আছে, এই মেয়েটি মনে হয় বহুগামী টাইপের, বহু মানুষের সাথে সম্পর্ক করতেছে, এই সিদ্ধান্তটা একেবারে নেয়ার আগে আরেকটু কি ভাবার সুযোগ ছিল না? গুরু ভেবেছি তো গুরু, অনেকবার ভেবেছি। আর গুরু, আমি, তোমার কি এটাই রিজন যে কারণে তুমি চলে গেছো? প্রিয়া তোমাকে বলছি, এটাই কি কারণ যে কারণে তুমি চলে গেছো সংসার থেকে? ভালো আছো তো এখন? ও, তাহলে কি জেদের বসে ওকে দেখানোর জন্যই 1 মাসের ব্যবধানে অন্য পুরুষের হাত ধরেছো, তাই তো? তাহলে আমার একটাই, ওকে, ভালো আছো তো প্রিয়া? ভালো আছো তো? আচ্ছা গুরু, আমার একটাই প্রশ্ন গুরু। আচ্ছা গুরু, আমার একটাই প্রশ্ন, যে ভালো আছো তাই তো? ভালো থাকো। আচ্ছা গুরু প্লিজ, আমার একটা ভালো থাকো। যে লাস্ট 6 বছর আগে
আমি যে নাম্বারটা দেখেছিলাম লাস্টে 45, এখন যার সাথে বিয়ে হচ্ছে তার নাম্বারটা লাস্টে 45, এটা কি করে ম্যাচিং হতে পারে গুরু? যাই হোক, ভালো থাকো প্রিয়া, যদি ভালো থেকে থাকো ভালো থাকো, তুমি ভালো থাকো। এই ছেলেটি কেমন থাকবে সেটা আমি জানি না। ছেলেটি অন্ধকারে থেকে অভ্যস্ত, গত 26 বছর 27 বছর জ্ঞান হওয়ার পর থেকে তো চোখে দেখে না, সে তো অভ্যস্ত, সে অ্যাডজাস্ট করে ফেলবে। দাঁতের মর্যাদা বুঝেনি, এক্স্যাক্টলি যেমনটা তুমি বলছো, সব ঠিক আছে। এই যে দাঁতের মর্যাদা না বোঝার কারণে তোমাকে শুধুমাত্র ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার ক্লিয়ার, সব ক্লিয়ার, সব ক্লিয়ার। প্রিয়া ভালো থাকো, জেদের বসে চলে গেছো, চলে গিয়ে এখন ভালো আছো, আলহামদুলিল্লাহ, ভালো থাকো, সুখে থাকো, অনেক সুখে থাকো, পৃথিবীর সমস্ত সুখ যেন তোমার সাথে থাকে। এবং হ্যাঁ বলো, নেটওয়ার্ক শেষ, তোমার ব্যালেন্স শেষ। এনিওয়ে নো প্রবলেম, অনুষ্ঠান শেষ করছি আমরা, দু একটা ফোন কল নিব, নেওয়ার তো ব্যবস্থা নাই আমাদের, আমরা চেষ্টা করছি। সো আমরা অনুষ্ঠান শেষ করব, শেষ করার মুহূর্তে শুধু এটাই বলবো যে যেমনটা সে বলতেছিল যে এই মেয়েটির যে ধরনের বিভিন্ন রকমের প্রমাণ, বিভিন্ন আচ্ছা রকমের গুরু, ঘটনা, আমার হ্যাঁ একটাই কথা গুরু, যে আমি যে রেকর্ডটা শুনেছিলাম গত 5-6 বছর আগে, লাস্টের নাম্বারটা 45, লাস্ট 3345, তো এখন গুরু যার সাথে সংসার করছে তার নাম্বারটাও সেম নাম্বার কি করে হয় গুরু? আমি না হয় গুরু মিথ্যে সন্দেহের বাতিক জ্বালিয়েছি, আমার ভুল ছিল, এটাই আমার জানতে চাই সবার কাছে। তাহলে গুরু এটা কি করে মিলে গেল? আমার এটা কি নিয়ে করে সন্দেহ ছিল, আর সেম ভাবে গুরু সেটাই হলো। অনুষ্ঠান শেষ করছি এবং শেষ মুহূর্তে শুধু একটা কথাই বলার আছে যে এই ছেলেটি আমাদের সামনে উপস্থিত, আমাদের আজকের গেস্ট, যে আমাকে আপনাদেরকে তো বারবারই বলি, গত 18-19 বছর একই কথা বলে আসছি যে আমাকে, আমার যে গেস্ট থাকে আমি তার সাথে নিজেকে মিলিয়ে ফেলি, আপনারা বিশ্বাসই করেন না। আজকে এর সাথে আমি এতখানি মিশে গেছি যে আমার নাম্বারটা পর্যন্ত ডিসক্লোজ করে ফেলেছি, যদি আমি ভাবছিলাম যে লাস্টে 2-3টা ডিজিট না বললে হয়তো কেউ বুঝবে না, কিন্তু আপনারা যে কয়েকটা জেনারেশন যে গত এই 20 বছরে এতখানি এগিয়ে গেছে আমার তো মাথায় ছিল না। তো যাই হোক, আমার একটা টেকনো কোম্পানিতে থাকার পর কেন এটা বুঝিনি সেটা আমার ব্যর্থতা। সো প্লিজ মুক্ত করে দিয়েন আমাকে, কোনোভাবেই ওই নাম্বারটা কারো ডিসক্লোজ এইভাবে করাটা ঠিক হবে না। বাট এটা একটা বড় প্রমাণ যে আমি মানুষের সাথে, আমি নিজেও এখনো ভেসে যাই, আমার গেস্ট যে আসে সে আমাকে চমৎকারভাবে, দারুণভাবে প্রভাবিত করে, না হলে আমি এই কাজগুলো করার কথা না। সো যতদিন পর্যন্ত আমি এভাবে প্রভাবিত হব গেস্টদের সাথে, ততদিন পর্যন্ত আমি ভাববো যে আমি লাভগুরু হিসাবে যোগ্যভাবেই এই লাভগুরুর চেয়ারে আমি বসতে পারি। আর আজকের যে ঘটনা সেটি সত্যিকার অর্থে অসম্ভব রকমের কষ্টে, যে বিভিন্ন রকমের জীবনের এই কেমিস্ট্রি মিলাতে গিয়ে সবকিছু ঠিকঠাক থাকে অথবা ভুল থাকে, কিন্তু অসম্ভব রকমের ক্ষতির মধ্যে পড়ে যায় সন্তানেরা। তারাই বা কি বুঝে? আমরা যখন দুঃখ কষ্টে গল্প করতেছি, বাচ্চাটা কিন্তু ঘুমাচ্ছে, যে ছোট বাচ্চাটাকে আপনারা কিছুক্ষণ আগে স্ক্রিনে দেখলেন তার দাদির কোলে। মেয়েটি বলতেছে যে আমি প্রতিহিংসা হিংসা পরায়ণ হয়েই কাজটা করেছি, যে শাশুড়ি মানুষের কথায় নাচে, স্বামী আমাকে ভুল বুঝে যে আমি খারাপ, আমি অন্য মানুষের সাথে সম্পর্ক করি, কথা বলি, তাই চলে এসেছি। এবং চলে এসে ওদেরকে দেখানোর জন্য 1 মাসের ব্যবধানে বিয়ে করেছি। এখন আমি ভালো আছি। ভালো থাক, অনেক ভালো থাক, সুখে থাক, পৃথিবীর সমস্ত সুখ তোর কদম ছুঁয়ে যাক। পরপারে যদি সত্যি আল্লাহ রাব্বুল আলামিন বলে কেউ থেকে থাকে, সেটা জবাব যেন তোদেরকে অবশ্যই দিতে হয় এই 2 সন্তানের জন্য। সমানভাবে জবাব যেন তুইও দিস, যদি সত্যি ফারুকের ভুল থেকে থাকে তাও দেয়। এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, যারা নাস্তিক তাদের সাথে এই জায়গাতে কম্পিট করি, এসবের জন্য হলেও অবশ্যই পরকাল থাকাটা খুব ইম্পর্টেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন তুমি বলেছো যে পৃথিবীতে নাকি তার কিছু রিফ্লেকশন তুমি দেখাবা। প্লিজ দেখতে চাই, প্লিজ দেখতে চাই যে সবসময় সুরে বাসি বাঁচতেছে না, প্যাস লেগে গেছে, হঠাৎ পানি দিয়ে হেঁটে গেল, পায়ে পাকয়ের মতো হলো, তারপর পা পচে গেল, পা কাটতে হলো, তারপর কোথাও জীবন মৃতের মতো পড়ে থাকলো, মানুষ ঘুরে তাকাচ্ছে না, অসম্ভব গন্ধ হচ্ছে গায়ে, ওই এলাকা দিয়ে হাঁটতেছে না। এরকম পরিস্থিতি আসুক, দেখতে চাই। সে দোষ যদি ফারুকের হয়, ফারুকের কাছ থেকে দেখতে চাই। সে দোষ যদি এই মেয়েটির হয়, যে মেয়েটি ফোনে কথা বলো, তার কাছ থেকে দেখতে চাই।
যাতে করে আমাদের এই প্রোগ্রামের আর্কাইভে থাকা রেকর্ড মানুষকে জানান দেয় যে সন্তানের সাথে এরকম ভাবে হাসি মজাতে সন্তান জন্ম দেওয়ার পরে তার দায়িত্ব পালন না করলে আল্লাহ রাব্বুল আলামিন এরকমই শাস্তি দেন। আমরা যখন অসহায় হয়ে যাই তখনই মনে হয় পরকালের দ্বারস্থ হই, পরপারের দ্বারস্থ হই, স্রষ্টার দ্বারস্থ হই। সেজন্য হয়তো বলতেছি কিনা জানি না, বাট অসম্ভব জিঘাংসা ভিতরে কাজ করতেছে। আমিও তো এক সন্তানের বাপ, আমার কাছে শুধুই মনে হয় যে কি করেছি আর কি করিনি ডাজন্ট ম্যাটার। শুধু একটা জিনিস ম্যাটার করে, আমার সন্তানের প্রতি যে আমার রেসপন্সিবিলিটি সেটা যেন মিনিমাম কোনো ঘাটতি না হয়। এর মধ্যে আমার সিভিয়ার একটা অপারেশন হয়েছিল, তখন মরার সময় একটা মুহূর্তে কাজ করতেছিল, আমি মনে হলাম তখন ডান, আমি মরে যাব। তখন একটা মনে হচ্ছে আমার সন্তানটার কি হবে, দায়িত্বটা পালন করে যেতে পারলাম না। আর সেই জায়গাতে যে মানুষ নোংরামি করে, সেটা হু হোয়াট এভার হি ইজ অর সে ইজ, সেটা ফারুক হোক আর সে মেয়ে হোক, আল্লাহ যেন দেখায় দেয় যেরকম ফাইজলাম করতে গিয়ে সন্তানকে পৃথিবীতে আনতে নাই। মানুষ সামথিং এলস, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এর সাথে কোন রকমের স্বেচ্ছাচারিতা করতে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ক্যারিজমেটিক সৃষ্টির নাম হচ্ছে মানুষ, এর সাথে নোংরামি করতে নাই। একে যদি তুমি পৃথিবীতে আনোই যে কোনো ফরম্যাটে, জীবনের শেষ দিনকাল পর্যন্ত এর দায়িত্ব নিতে হবে। তার জন্য মানুষের উচ্ছিষ্টের মতো, কুকুর বিড়ালের মতো বড় হবে এই বাচ্চাগুলো, পাবে না মার ভালোবাসা। ও তো ওর অন্ধকারের মতো ওই বড় ছিল 27 বছর ধরে, বাকি জীবন এভাবেই হয়তো পার করে ফেলবে। ওদের দোষ কোথায়? তোদের ওরসে জন্ম নিয়েছে, কথা বলতেছি ঘুমাচ্ছে, ক্ষীণ সেন্স, কি নিষ্পাপতা, কল্পনাও করতে পারছে না ভবিষ্যতের পৃথিবী কত নিষ্ঠুর পৃথিবী তার জন্য ওয়েট করতেছে। যে মেয়েটি তুই কথা বললি ভাই ফোনে, ওর সাথে কথা বলতেছে আর ভাবতেছি আমার একটা বাচ্চা রোজই আমাকে চেজ করে ওর হোটেলে খাবার জন্য। হু নোজ তুই অনেক ভালো আছিস, যেহেতু অনেক বড় লোক হবি, হুন্ডা সিভিক গাড়ি কিনবি না, তুই মনে হয় মার্সিডিজও কিনতে পারিস। তো সন্তানকে নিয়ে ওই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবি, পড়ানোর পরে তুই যখন বাড়ি ফিরবি, কোনো রেস্টুরেন্টে হয়তো খাইতে ঢুকবি, দেখবি যে আমি যে বাচ্চাটার কথা বলছি এরকম হয়তো এই বাচ্চাটা ওখানে দাঁড়িয়ে থাকবে, হয়তো কোনো না কোনো ভাবে টের পাবি এটা তোরই ওরসে জন্ম না। ঘৃণা হবে না তোর? ও যদি অনুষ্ঠান শেষ করছি, সবার জন্য অনেক অনেক দোয়া, সবার জন্য অনেক দোয়া, সবাই ভালো থাকুক, জীবনটাকে বড় করে বাঁচুক, আর এই নোংরামি থেকে মুক্তি পাক গোটা পৃথিবী। নোংরামি পাক, এই নোংরামি থেকে মুক্তি পাক গোটা পৃথিবী। At the same time যারা আমাদের সো কল্ড সেলিব্রিটি, যারা আমাদের প্রতি মুহূর্তে নিজেদেরকে সো কল্ড সেলিব্রিটি বলে ডিমান্ড করে, তোদের আল্লাহ দোহায় লাগে সব বিষয়ে তোরা ফেসবুকে স্ট্যাটাস দিস না। আমাদের মন, বুক, প্রাণ উজাড় করে দিয়ে বহু মানুষ ঘর করে রেখেছে। ধর্ম, বর্ণ, দল, মত সবকিছুর ঊর্ধ্বে থেকে কিছু মানুষ আমাদের বুকের প্রত্যেকটা ভালো লাগা, ভালোবাসার জায়গাতে প্রত্যেকটা পশমে ঘর করে বসে আছে। সেলিব্রিটির বাহানায় তোদের মধ্যে এমন কিছু নোংরা মানুষ আছে যাদের সাথে আমরা প্রেমের সম্পর্ক কল্পনা করতে পারিস না, তাদের সাথে তোরা ঘর করিস। তোরা যখন নিজেদেরকে জায়েজ করার জন্য কোন রকমের ফিরিস্তি দিস, কোন রকমের ব্যাখ্যা দিস, তখন ফিঙ্গারটা খুব নোংরা ভাবে তোদের দিকে পয়েন্ট হয়। তাও এই আঙ্গুল না, কিন্তু ওই বাজে আঙ্গুলটা। তো সাবধান হয়ে যা, সব সময় সব কথা বলতে নেই। তোরা সো কল্ড সেই সব সেলিব্রিটি, তোরা একটা টাইম পর্যন্ত, একটা জায়গা পর্যন্ত তোরা জায়গা নিয়ে আসিস। তোরা ফিলোসফার গাইড না আমাদের। এই বাঙালি জাতি, বাংলাদেশের মতো গৌরবান্বিত দেশটাকে, জাতির মতো গৌরবান্বিত এই জাতিকে তোরা ডিকটেট করার ক্ষমতা রাখিস না। তো সাবধান, সাবধান, না হলে কিন্তু সাংস্কৃতিক বিপ্লব আসতে বাধ্য। আমরা দল, মত, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে থাকা মানুষ, তারপর আমরা আমাদের ঘরের মধ্যে, মনের মধ্যে কিছু জিনিস ঘর করে বসে, সেখানে যাচ্ছে তাই ভাবে কোনো কিছু বলার অধিকার কারো নাই। সাবধান, কোনো কিছু বলার আগে তোর ওরসে ঝাঁক দিয়ে দেখ যে তোর পেছনের যে জীবন তুই কাটিয়ে এসেছিস কতটুকু সব কথা বলার এখতিয়ার রাখিস। তোরা নোংরা, তোর অভিশপ্ত, অসম্ভব ঘৃণা করি তোদেরকে। তোদের গা থেকে গন্ধ আসে, মরা পচা ইঁদুরের গন্ধ। সো প্লিজ তোরা কোনোভাবেই তোদের লিমিট ক্রস করিস না। এ দেশ অনেক বড় একটা দেশ, এ জাতি অনেক গৌরবান্বিত জাতি। এই জাতিটাকে অসম্ভব সুন্দরভাবে বাঁচতে দে, ভালো থাকতে দে। আজ বিদায় নিচ্ছে, সবার জন্য অনেক দোয়া। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। আমি
গরিব আদমি, আমি ভীতু আদমি, তাই অনেক ভাব বাচ্চে কথা বললাম। আমার প্রত্যেকটা মুহূর্তে আমার ভেতরে রক্তক্ষরণ চলতেছে। গত 2-3 দিন আমি ঘুমাইনি। প্রতি মুহূর্তে আমি প্রত্যেকটা জিনিস খুব যত্ন করে অবজার্ভ করতেছিলাম। বিনিময়ে শুধু এতটুকু মনে হয়েছে যে সবার ভালো লাগা ভালোবাসাকে মূল্যায়ন করতে হয়, তবেই একটা জাতি পরিপূর্ণভাবে সামগ্রিকভাবে বড় হয়। একটা দেশ অনেক বড় করে সত্যিকারের দেশ হয়ে উঠতে পারে। ভালোবাসা সবার জন্য। দেখতে দেখতে আমরা আমাদের এই আয়োজনের একদম শেষে চলে এসেছি এবং আজকে একটা অন্যরকম ভালোবাসার গল্প শুনলাম, যে গল্পটি আপনি আমাদের সাথে ফেসবুকে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলেও অনেক ভালোবাসার বাংলাদেশ শুনে জীবনের গল্পগুলো শুধরে ফেলেছি। নয়ন আহমেদ আছেন, তারপর যুক্ত হয়েছিলেন আমাদের সাথে মাসুদ রানা, তারপর আলামিন, শাহাদাত, উজ্জ্বল এবং আরো অনেকেই। ধন্যবাদ আপনাদেরকে যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য। আজকের মতো আমাদের আয়োজন আমরা শেষ করতে চাচ্ছি। দেখা হবে, কথা হবে পরবর্তী আয়োজনে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই দোয়ায় রাখবেন আজকের অতিথিদের জন্য। শুভরাত্রি।